আচ্ছা, আমরা একটু অপেক্ষা করতে থাকি, সবাই জয়েন করতেছে। শুরু করে দেই না? আসসালামু আলাইকুম। সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে হচ্ছে আজকে আমরা পেডিয়াট্রিক্সের একটা ক্যারিয়ার গাইডলাইন টাইপেরই বলতে পারেন, পেডিয়াট্রিক্স নিয়ে এফসিপিএস পরীক্ষা নিয়ে আমরা একটা সেমিনার করব। তো আমাদের সাথে আছেন হচ্ছে ডক্টর নাবিলা তাবাসসুম, ডক্টর তৌসিফ ইকবাল এবং ডক্টর তোহা খন্দকার। আমরা চারজন মিলে সেমিনারটা করব। শুরুতে আমি একটু সবার পরিচয় দিয়ে নেই। আমি তো ডক্টর রনক জাহান রোশনি, আপনাদের সিনাপস মেডিকেল একাডেমির পেডিয়াট্রিক্সের কোঅর্ডিনেটর। আমি বিএসএম এর মধ্যে মেডিকেল অফিসার পোস্টে আছি। এছাড়াও আমি হচ্ছে এমডি রেসিডেন্ট ফেজ বি, ঢাকা শিশু হাসপাতালের জেনারেল পেডিয়াট্রিক্স। আর আমার পার্ট 1 হচ্ছে জেনারেল পেডিয়াট্রিক্সে 2016 এর জানুয়ারিতে পাশ করা। তো যারা পেডিয়াট্রিক্সের এখানে আমাদের আছেন তারা সবাই মোটামুটি আমাদেরকে চিনেন। আর আমার পরে আমাদের মেন্টর আছেন হচ্ছে ডক্টর নাবিলা তাবাসসুম। আপনারা সবাই নাবিলা ক্লাস করছেন এর আগে। নাবিলা হচ্ছে আমাদের ঢাকা শিশু হসপিটালে মেডিকেল অফিসার পোস্টে আছে। এছাড়াও ওর হচ্ছে পার্ট 1 এফসিপিএস পেডিয়াট্রিক্সে এবং ও এমআরসিপি হচ্ছে পেসেস পার্টে আছে। আমাদের একজন খুবই এফিশিয়েন্ট মেন্টর নাবিলা। এরপরে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আরো দুইজন, ডক্টর তোহা খন্দকার। তোহা আমাদের সিনাপস মেডিকেল একাডেমির স্টুডেন্ট। তোহা হচ্ছে লাস্ট এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় চান্স পাইছে। তারপরে তোহা এবার রেসিডেন্সিতেও 2021 মার্চে রেসিডেন্সিতে তোহা ঢাকা শিশু হসপিটালে জেনারেল পেডিয়াট্রিক্স ফেজে হিসেবে ঢুকছে। ডক্টর তৌসিফ ইকবাল, ও আমাদের হচ্ছে এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্সে লাস্ট এই যে জানুয়ারিতে ও এফসিপিএস পার্ট 1 করলো লাস্টবার। ও এখন রেসিডেন্ট হিসেবে আছে হচ্ছে মাতোয়াইলে মা ও শিশু হসপিটালে ফেজে জেনারেল পেডিয়াট্রিক্সে। তো তোহা এবং তৌসিফ আজকে আমাদের গেস্ট, আর এখানে আমরা হোস্ট হচ্ছে আমি এবং ডক্টর নাবিলা তাবাসসুম। তো মোটামুটি অনেকে জয়েন করছেন আমাদের সাথে। তো আমরা কথা বেশি এক্সটেন্ড না করে আমরা আমাদের সেশনটা শুরু করি। তো আজকে সেশনের উদ্দেশ্য জাস্ট আপনাদের সাথে একটু কানেক্টেড হয়, এমন কিছু না যে খুব ক্যারিয়ার গাইডলাইন শব্দটা শুনতে খুব কঠিন মনে হয়, ব্যাপারটা সেরকম কিছুই না। আপনারা এখানে অনেকেই আমাদের নতুন স্টুডেন্ট আছেন যারা জাস্ট রিসেন্টলি হচ্ছে ইন্টার্নি শেষ করছেন। তো এফসিপিএস এর পাথওয়েটা সম্পর্কে জানেন না, যে এফসিপিএস পরীক্ষা ওভারঅল একটা নলেজ আপনাদের অবশ্যই থাকা দরকার। তো সেটা আপনাদেরকে জানানোর জন্যই আজকে আমাদের এই ক্যারিয়ার গাইডলাইন। আর যারা আমাদের পুরাতন একটু বড় আপু ভাইয়ারা আছেন যারা 1-2 বার পরীক্ষা দিয়েছেন, তাদেরও যদি কোনো কনফিউশন থাকে আমরা ইন দ্য মিন টাইম এখানে ক্লিয়ার করে দিব। আমাদের একটা ছোট্ট স্লাইড প্রেজেন্টেশন আছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। ওখানে আমি বিসিপিএস এর এই ওয়েবসাইট থেকে যেগুলো ইনফরমেশন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলাই আমি স্লাইডে সব আপনাদের জন্য শেয়ার করছি। তাহলে আমি শুরু করে দিই, অনেকে আমাদের সাথে জয়েন করছেন যেহেতু। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সাথে যারা কানেক্টেড হবেন প্লিজ সবাই একটু কষ্ট করে মিউট করে রাখবেন, নাহলে সাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ডিস্টার্ব হয়। আমি হচ্ছে একটু শেয়ার দিয়ে স্লাইডগুলো আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে আপনাদের যেগুলো কোয়েশ্চেন আছে আপনাদের সবগুলো কোয়েশ্চেন আমরা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, প্রথমে আসেন এফসিপিএস পরীক্ষাটা সম্পর্কে আমরা একটু জানি। হ্যাঁ, আপনারা জানেন যে এফসিপিএস এর এন্ট্রিটা হচ্ছে, আমরা বিসিপিএস এর আন্ডারে এফসিপিএস পরীক্ষা দেই আর রেসিডেন্সিটা হয় বিএসএমএম এর আন্ডারে।
তো আপনারা এফসিপিএস এই যে ফেলোশিপটার পাথওয়ে গুলো আপনাদেরকে একটু শর্টকাট বলে দিই, এটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়, তারপরেও অনেকে জানতে চায় যে আপু পুরা এফসিপিএস এর প্রসিডিউরটা সম্পর্কে জানতে চায়। আপনারা জাস্ট একটা জিনিস জানেন, সেটা হচ্ছে যে এফসিপিএস পার্ট 1 দেওয়ার পরে আপনি 4 বছরের ট্রেনিং করবেন, ডেজার্টেশন করবেন, করার পরে আপনি এফসিপিএস পার্ট 2 দিতে পারবেন, এলিজিবল হবেন। এখন আপনি হচ্ছে প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবেও এই ট্রেনিংটা করতে পারেন, জাস্ট অনারারি হিসেবে, অথবা আপনি যদি গভর্নমেন্ট জবে থাকেন আপনি কিন্তু সরকারি মেডিকেল গুলাতে আইএমও পোস্টে থেকেও আপনার এই ট্রেনিংটা কাউন্ট করাতে পারবেন। আরেকটা হচ্ছে স্পেশালাইজ সাবজেক্ট কি কি আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। সেখানে হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর ট্রেনিং হয় 2 বছর, মানে ওখানে যেটা 4 বছর সেটা ফার্স্টে 2 বছর ট্রেনিং হয়। 2 বছর ট্রেনিং হওয়ার পরে আপনি প্রিলি পরীক্ষা দিবেন, পার্ট 2 এর প্রিলি দিবেন। প্রিলি পরীক্ষাটা দেওয়ার পরে যদি আপনি এলিজিবল হন, তখন আপনি নেক্সট 3 বছরের ট্রেনিংটা করবেন, সাথে থিসিস করার পরে 5 বছরের মাথায় গিয়ে আপনি পার্ট 2 পরীক্ষাটা দিবেন। এখন আরেকটা জিনিস হয়, যেটা হয় হচ্ছে আপনাদের অনেকে এমডি করা আছেন, বা আপনারা ভাবতেছেন যে আমি রেসিডেন্সিতে যাব, এফসিপিএস করব না। অনেকে এরকম আছেন এফসিপিএস পার্ট 1 করা, যেমন হচ্ছে আমাদের তৌসিফা তোহা, ওদের এরকম যে ওরা পার্ট 1 করা কিন্তু দুজনেই রেসিডেন্সিতে জয়েন করছে। এটা হচ্ছে ওদের জন্য। আপনি যদি হচ্ছে রেসিডেন্সি করা থাকেন জেনারেল পিডিয়াট্রিক্সে, মনে করেন আপনি রেসিডেন্সি করে ফেললেন, এরপরে আপনি কি করতে পারেন, এরপরে আপনি যদি মনে করেন যে আমি এখন এফসিপিএসও করব, তখন সেই ক্ষেত্রে আপনার পাথওয়েটা কিরকম হবে, আপনি তো রেসিডেন্সি করছেনই, 5 বছরের ট্রেনিং করছেন, নেক্সট আপনার ওই 4 বছরের জায়গায় যেটা হবে 2 বছর ট্রেনিং করতে হবে। 2 বছরের ট্রেনিং এর মধ্যে আপনি ডিজার্টেশন করে ফেলবেন, 2 বছরের মাথায় গিয়ে আপনি হচ্ছে পার্ট 2 দেওয়ার জন্য এলিজিবল হবেন। তাহলে আপনার এমডিও হয়ে গেল, এফসিপিএসও হয়ে গেল। এটা জেনারেল পিডিয়াট্রিক্সে। আর যদি স্পেশালাইজ সাবজেক্ট হন, ঠিক আছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, মানে আপনি এমডি করছেন জেনারেল পিডিয়াট্রিক্সে বা এমডি করছেন পেডিয়াট্রিক নিওনাটোলজিতে, এখন আপনি মনে করেন যে হচ্ছে স্পেশালাইজ সাবজেক্ট এফসিপিএস করতে যাচ্ছেন, লাইক পেডিয়াট্রিক হেমাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, এগুলো করতে যাচ্ছেন, তখন আপনার কি হবে, এমডি কমপ্লিট করার পরে আপনাকে ওই যে আগের মতো 3 বছরের ট্রেনিং করতে হবে স্পেশালিটি যে সাবজেক্টটা, লাইক হেমাটোলজি বা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি, এটাতে আপনাকে হচ্ছে তখন 3 বছরের ট্রেনিং করতে হবে। 3 বছরের ট্রেনিং করার পরে তারপরে আপনি ইন দ্য মিন টাইম থিসিস শেষ করবেন। থিসিস শেষ করার পরে তখন হচ্ছে আপনি পার্ট 2 ফাইনাল দিতে পারবেন, মানে এফসিপিএস পার্ট 2 ফাইনাল দিলে তখন আপনার এফসিপিএস হয়ে গেল। হ্যাঁ ফয়সাল ভাই। না না, এই যে ক্লাস নিচ্ছে এখন, না কথা, কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, সমস্যা নেই, ওকে। তাহলে এটা মনে হয় বুঝাইতে পারছি। তার মানে আপনি চাইলে এফসিপিএস যদি পার্ট 1 করা থাকে, আপনি কিন্তু এমডি করে পরে আবার এফসিপিএস করতে পারবেন, সেটার এন্ট্রিটা হচ্ছে এরকম হবে। এরপরে আসেন আমরা কি কি সাবজেক্টে এফসিপিএস পার্ট 1 দিতে পারি। এখন এফসিপিএস পার্ট 1 একটা আছে জেনারেল পিডিয়াট্রিক্সে, যেটা ইন জেনারেল আমরা সবাই এফসিপিএস পার্ট 1 জেনারেল পিডিয়াট্রিক্সে দেই, কিন্তু আপনি কিন্তু চাইলে ব্রাঞ্চও এফসিপিএস পার্ট 1 দিতে পারেন। সেটা হইতে পারে নিওনাটোলজি, হেমাটো অঙ্কোলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, পালমোনোলজি, নিউরোলজি, কার্ডিওলজি। দেখেন যেগুলাতে রেসিডেন্সি আছে, এমডি আছে, যেগুলা ব্রাঞ্চে, সবগুলাতে কিন্তু এফসিপিএসও আছে। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যেটা আমি ভুল করছি, আপনার যদি মনে করেন পার্ট 1 জেনারেল পেডিয়াট্রিক্সে করা, এখন আপনি রেসিডেন্সিতে চান্স পাইলেন হচ্ছে, মনে করেন যে হচ্ছে পেডিয়াট্রিক হেমাটোলজিতে রেসিডেন্সিতে চান্স পাইলেন, আপনি এখন পার্ট 1 করবেন না, আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি মনে করেন জেনারেল পেডিয়াট্রিক্সে আপনি রেসিডেন্সিতেও চান্স পেলেন, মানে আপনার দুটাই জেনারেল, এখন আপনার কি করার আছে, আপনি যেটা করতে পারেন এফসিপিএস টাকে শিফট করে ফেলতে পারেন। এটা টাইম থাকে 1.5 বছর, পার্ট 1 পাস করার পরে 1.5 বছর টাইম থাকে, আপনি আপনার এফসিপিএস যেটা জেনারেলে চান্স পাইছেন সেটা আপনি ব্রাঞ্চে চাইলে শিফট করাতে পারেন। এটা আমি জানতামও না, আমি শিফটও করাতে পারিনি, সো আমার দুইটাই জেনারেল হয়ে গেছে। তাহলে দেখেন আপনারা এফসিপিএস জেনারেল পেডিয়াট্রিক্স ছাড়াও ব্রাঞ্চেও এফসিপিএস পরীক্ষা দিতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, সবগুলা সিলেবাস একই, এফসিপিএস পার্ট 1 এর সিলেবাস ব্রাঞ্চেও যা, জেনারেল পেডিয়াট্রিক্সেও তা, একই পড়া, একই কোশ্চেন আপনাদের পরীক্ষা হয়। এখন আসেন কোশ্চেন প্যাটার্ন নিয়ে। এফসিপিএস পার্ট 1 এ কোনো ভাইবা থাকে না, আপনারা জানেন 3টা পেপারে আমাদের হচ্ছে এমসিকিউ পরীক্ষা হয়। এমসিকিউ কোশ্চেন থাকে হচ্ছে আপনার 50টা, তার মধ্যে মাল্টিপল চয়েস টাইপ থাকে 25টা, এসবিএ থাকে 25টা। এখন আপনাকে যেটা করতে হবে, নাম্বার হচ্ছে আপনার এমসিকিউ তে থাকে 0.4 করে এক একটা স্টেমে, আর এই এসবিএ তে আপনার হচ্ছে পুরাটাতে 2 নাম্বার করে থাকে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, সো সবাই সব কোশ্চেন পরীক্ষায় দাগায় আসবেন। এখন আপনাকে নাম্বার কত পাইতে হবে, 3টা পেপার মিলায় আপনাকে 210 পাইতে হবে, মানে এক একটা পেপারে আপনাকে 70 করে মাস্ট পাইতে হবে। তবে এখানে একটা তবে আছে, তবেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে 2টা পেপারে হচ্ছে 70 বা 70 আপ পাইলেন, একটা পেপারে আপনি কম পাইলেন, 70 কম,
তাহলে আপনার ইন টোটাল যদি 210 হয় তাও আপনি চান্স পাবেন। আপনার একটা সাবজেক্টে আপনি 70-এর কম পাইতে পারবেন। ইন জেনারেল আপনার 210 পাইতে হবে, বাট যেটাতে আপনি 70-এর কম পাইছেন সেটাতে আপনাকে 65-র কম পাওয়া যাবে না। আপনাকে হচ্ছে 65-র উপরে পাইতে হবে। এই যে 65-র উপরে 70-এর মাঝখানে যতটুকু কম পাইলেন সেই কমটা আবার আরেকটা দিয়ে কভার আপ করতে হবে। আপনি একটাতে 85 পাইলেন, আরেকটাতে পাইলেন 64, ইন টোটাল আপনার আসলো 220-25, কিন্তু আপনার কিন্তু এফসিপিএস পার্ট 1 হবে না, কারণ আপনাকে অবশ্যই সবগুলাতে 65-র উপরে পেতে হবে, ইন টোটাল পাইতে হবে 210। আর একটা সাবজেক্টে আপনি হচ্ছে 65 এন্ড অ্যাবাভ পাইতে পারেন, দুইটাতে আপনাকে অবশ্যই 70-এর উপরে পাইতে হবে। আচ্ছা, এখন হচ্ছে পার্ট 1 পরীক্ষার হলে কি হয় ঘটনা, যেটা হচ্ছে আপনার টাইম থাকে 1 ঘন্টা 40 মিনিট। পরীক্ষার হলটা আপনার 45 মিনিট আগে ওপেন করে দেওয়া হয়, আপনি তখন যাইতে পারবেন। পরীক্ষা যখন শেষ হয় তার 15 মিনিটের মধ্যে কেউ হল লিভ করতে পারবেন না, মানে আপনার পরীক্ষা শেষ হয়ে গেলেও আপনি হল লিভ করতে পারবেন না, কারণ আপনাকে হচ্ছে ওই যে খাতা কাউন্ট করবে, আপনাকে বসে থাকতে হবে। সো পরীক্ষা শেষ হওয়ার পরও 15 মিনিট আপনাকে বসে থাকতে হবে। তাহলে টোটাল টাইমিংটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট হয়ে যাচ্ছে, আর 45 মিনিট আগে আপনি হলে ঢুকে যেতে পারবেন। হলে কি কি নিয়ে যাবেন? বল পয়েন্ট, কলম, টুবি পেন্সিল, শার্পনার আর একটা ভালো ইরেজার, যেটা দিয়ে মুছতে গেলে খাতার পেজ আর কি আপনার ঘষে নষ্ট হয়ে যাবে না। ওএমআর শিটের মধ্যে আপনার 50টা কোয়েশ্চেনই থাকে, যেগুলো ট্রু ফলস, ওই জায়গায় ট্রু ফলস অপশন থাকে, যেটা এসবিএ সেখানে এবিসিডি অপশন থাকে, আমি দেখাচ্ছি। সাথে সেট কোড দেওয়া থাকে, আর 6 ডিজিটের আপনার রোল নাম্বার ফিল আপ করার জায়গা থাকে। দেখেন, এটা হচ্ছে সেই জিনিসটা। আপনার হচ্ছে ওএমআর শিটের উপরের অংশ হচ্ছে এটা। এখানে মনে করেন আপনার রোল, এই যে এটা রোলটা আপনি এখানে ফিল আপ করবেন, 6 ডিজিটের এই বক্সে ফিল আপ করবেন, সাবজেক্ট ফিল আপ করবেন, পেপার ফিল আপ করবেন, আর একটা জায়গায় সেট কোড থাকে, সেট কোডটা আবার আলাদা থাকে, সেট কোডটা আপনাকে ফিল আপ করতে হবে। এখন আসেন, এই যে হচ্ছে আপনার এটা মনে হয় দেখছেন আপনারা। এখন আসেন হচ্ছে কোয়েশ্চেন পেপারের ভিতরের অংশে কি থাকে। যেখানে আপনার ট্রু ফলস থাকবে সেখানে এরকম এবিসিডি ই থাকবে, ট্রু ফলসের জায়গায় দাগাবেন। আর যেখানে এসবিএ সেখানে এরকম এবিসিডি ই থাকলে একটা করে গোল্লা থাকবে, যেটা সঠিক অ্যান্সার সেটা নিচে গোল্লা ভরাট করবেন। গোল্লাটা গোল্লাই হইতে হবে, চার কোনাও হওয়া যাবে না, কোনো অংশ ফাঁকা থাকা যাবে না। ফাঁকা যদি থাকে ওই দিক দিয়ে হচ্ছে ওএমআর এর লাইট পাস করে গেলে তাহলে ওরা ওইটাকে রং অ্যান্সার হিসেবে কাউন্ট করবে। অনেকে আছেন অনেক বুদ্ধিমান, করে কি ভাবে যে এইটা অ্যান্সার না এটা অ্যান্সার হবে, আমি দুইটাই দাগায় দিই। মনে রাখবেন ওএমআর মেশিন কিন্তু দুইটা যদি হচ্ছে আপনার কালো দাগ পায়, ওরা কিন্তু ওই অ্যান্সারটা রিজেক্ট করে দিবে। তার মানে আপনাকে একটা গোল্লাই ভরাট করতে হবে। বুদ্ধিমানের মতো হয়ে দুইটা গোল্লা আপনি ভরাট করতে পারবেন না, আপনাকে একটা গোল্লাই ভরাট করতে হবে। তারপরে এটা গেল এই ঘটনাটা। আচ্ছা, এখন আসেন মার্কস ডিস্ট্রিবিউশন। এই যে আপনার কারেক্ট রেসপন্স জন্য প্রত্যেকটা এমসিকিউতে আপনি 0.4 করে পাবেন, এসবি এর জন্য 2 করে পাবেন, নেগেটিভ মার্কিং নাই। তাহলে আপনি যেটা করবেন পুরাটা সব দাগায় আসবেন, কোনো ছেড়ে আসবেন না, ট্রু ফলস গুলা এসবি গুলো সবই দাগায় আসবেন। পরীক্ষার হলে টাইম বললাম আমি 1 ঘন্টা 40 মিনিট। অবশ্যই আপনারা পরীক্ষার হলে একটু আগে যাবেন, 15 থেকে 20 মিনিট আগে যাবেন, মাথা ঠান্ডা রাখার জন্য, যাতে হচ্ছে ওই যে ওএমআর শিটটা ভালো করে ফিল আপ করতে পারবেন। পরীক্ষার হলে কোনো মোবাইল ফোন আপনার অ্যালাউড না, নট ইভেন আপনি ফোন বন্ধ করে নিয়ে যেতে পারবেন না, ফোন ধরা পড়লে আপনি কিন্তু ডিসকোয়ালিফাইড। পরীক্ষার ফিজ আপনারা জানেন 11,000 টাকা করে, বোথ জেনারেল পেডিয়াট্রিক্স এবং ব্রাঞ্চ দুইটাতেই 11,000 টাকা। আর হচ্ছে ওল্ড ক্যান্ডিডেট যারা এর আগে এফসিপিএস অ্যাপিয়ার করছেন তাদের জন্য 10,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপের প্রসিডিউর, এটা আপনাদের জানার এখনই দরকার নাই। যেটা হচ্ছে আপনাকে ওয়েবসাইটে যখন আপনার নোটিশ দিবে, আপনি নোটিশটা দেখবেন, দেখার পরে ব্যাংকে টাকা জমা দিবেন, সেই রিসিপ্টটা পরে আপনাকে ওয়েবসাইটে আপলোড করতে হবে। সাথে আপনার রিসেন্ট স্ক্যান ফটো একটা ছবি লাগবে, তারপরে আপনার যে সিগনেচার যেটা সেটা একটা লাগবে, স্ক্যান করা সিগনেচার, ব্যাংক যে ডিপোজিটের স্লিপটা সেটা লাগবে, মোবাইল নাম্বার লাগবে, বিএমডিসি রেজিস্ট্রেশন যেটা লাগবে, বিএমডিসি সার্টিফিকেটটা লাগবে, এমবিবিএস সার্টিফিকেট, যেমন আমি সলিমুল্লাহ আমার সার্টিফিকেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, সেই সার্টিফিকেটটা লাগবে, এবং অন্য কোনো ডকুমেন্ট যদি ওয়েবসাইটে চেয়ে থাকে তাহলে লাগবে, বাট এই 1 থেকে 5 এগুলো সবারই লাগবে। আচ্ছা, এক্সাম আমাদের হয় হচ্ছে 2টা সেশনে, তোমার যেমন উল্টাপাল্টা হয়ে গেছিল, ইউজুয়ালি জানুয়ারির ফার্স্ট উইকেই হয়ে থাকে, বাট ঈদ রোজা এগুলো থাকলে একটু টাইমিং এদিক সেদিক হয়। তারপরে হচ্ছে প্রতি পেপারে নাম্বার আপনার 50টা কোয়েশ্চেন ইনটু 2 100 করে নাম্বার, আপনাকে পাইতে হবে কত? মিনিমাম 70। 5 মার্ক নিয়ে আমি বলে ফেলছি। মার্কসটা অলওয়েজ ফিক্সড, এখানে কোনো কম্পিটিশন নাই যে ও বেশি নাম্বার পাইলে ও চান্স পাবে আমি পাবো না, ব্যাপারটা এরকম না। রেসিডেন্সির মতো না, এফসিপিএস এ আপনি আপনার যোগ্যতা দিয়ে নাম্বার নিয়ে আসবেন, আপনি আপনার যোগ্যতা দিয়ে ফেলও হবেন, এখানে আপনার সাথে অন্য কোনো কম্পিটিশন নাই, নিজের সাথেই নিজের কম্পিটিশন। এখন আসেন সিলেবাস নিয়ে বলবো। সিলেবাস হচ্ছে আমাদের পেপার 1 এ থাকে জেনারেল অ্যানাটমি, মানে অ্যানাটমি সাথে বায়োস্ট্যাটিস্টিক্স। জেনারেল অ্যানাটমি থাকে, তারপরে এমব্রায়োলজি, হিস্টোলজি, নিউরো অ্যানাটমি, হেড নেক, আর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স।
পেপার 2 এর সিলেবাস হচ্ছে ফিজিও, বায়ো আর হচ্ছে ফার্মা, তিনটা হচ্ছে পেপার 2। পেপার 3 এর সিলেবাস হচ্ছে মাইক্রো, প্যাথো, জেনেটিক্স আর হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি, যেটাকে আমরা অপর নামে বলতে পারি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। এখানে একটা কিন্তু আছে, রিসেন্টলি বিসিপিএস এর হচ্ছে আপনার কোয়েশ্চেন প্যাটার্নটা খুব চেঞ্জ হয়ে গেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে বিসিপিএস এখন সব পেপারেই ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলা দিয়ে থাকে। ক্লিনিক্যাল কোয়েশ্চেন সব পেপারেই দেয়। মানে হচ্ছে আপনার যে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স গুলা সেগুলা হচ্ছে আপনার এখন সবখানে আসে, পেপার 1-এও আসে, পেপার 2-তেও আসে, সবখানে আসে। আচ্ছা, আমার সাউন্ড তো পাওয়া যাচ্ছে আশা করি। একটু বলেন তো সাউন্ড পাচ্ছেন কিনা। একজন কমেন্ট করছে, চ্যাট বক্সে লিখছে যে আপু সাউন্ড পাওয়া যাচ্ছে না, আমার তো মনে হয় সাউন্ড পাওয়া যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, যিনি সাউন্ড পাচ্ছেন না ভাইয়া আপনার নেট কানেকশনটা একটু কষ্ট করে চেক করবেন। আচ্ছা, তাহলে এখন ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স আর পেপার 3-তে নাই। ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স আপনারা রিসেন্ট কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখবেন সব পেপারে আসে। যেমন হচ্ছে আপনার এমব্রায়োলজি থেকে কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেন আসে, যেমন আপনার ওমফ্যালোসিল, গ্যাস্ট্রোস্কাইসিস, কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপর কিন্তু পেপার 1-এ আসে। তাহলে এখন ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স আমরা 3 পেপারের জন্যই পড়বো। ক্লিনিক্যালের এমফাসিস এখন অনেক বেড়ে গেছে। আমার সময় ক্লিনিক্যাল কোশ্চেন আমি দিছিলাম 16 জানুয়ারিতে, আমার দিনে আমি কোনো ক্লিনিক্যাল কোশ্চেন তেমন একটা পাইনি, অথচ আমি ক্লিনিক্যাল অনেক ভালো করে পড়ে গেছিলাম, কোশ্চেন আমি ওরকম পাইনি। কিন্তু এখন ক্লিনিক্যাল মাস্ট, ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন আসেন একটু সিলেবাসটা দেখি। সিলেবাস নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, এইটা সবসময় আমি সবাইকে বলি যে আপনারা অবশ্যই সিলেবাস হচ্ছে ভালো করে দেখে যাবেন। এই সিলেবাসটা 40 টাকা দিয়ে আজিজে কিনতে পাওয়া যায়, না নীলক্ষেতে পাওয়া যায় কিনা জানি না, আমাদের সিনাপসের পেজেও আপলোড করা আছে এরকম লাল রঙের একটা চিকন ছোট্ট একটা বই। সিলেবাসটা এই জন্যই দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন টপিকগুলো আপনাকে ভালো করে পড়তে হবে। দেখেন সিলেবাসে কিন্তু একদম ডিটেইল মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, তার মানে যেখানে নাম্বার বেশি সেই টপিকগুলো আপনারা ভালো করে পড়বেন। এই জন্য সিলেবাস দেখা মাস্ট, এবং সিলেবাসে অনেক কিছু আছে যেগুলো আপনারা পড়ে যান না, সিলেবাসটা দেখলে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। আর প্রথম আসেন সেল বায়োলজি, মানে হচ্ছে আপনার ওই যে সেল সাইকেল, মাইটোসিস, এগুলা থেকে কোশ্চেন আসে। হিস্টোলজি, সেখান থেকে 3 থেকে 4টা। ডেভেলপমেন্টাল অ্যানাটমি, এটা হচ্ছে আপনার সিস্টেমিক এবং জেনারেল এমব্রায়োলজি কোশ্চেন। জেনারেল অ্যানাটমি আর টোপোগ্রাফিক অ্যানাটমি মানে হচ্ছে আপনার ওই যে অ্যাবডোমেন, থোরাক্স, লিম্ফ, হেড নেক। হিস্টোলজি থেকে আরো কিছু কোশ্চেন আসে, যেমন হচ্ছে অর্গান রিলেটেড হিস্টোলজি বা ওই যে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, এই টাইপের যেগুলো সেগুলো থেকে কোশ্চেন আসে হিস্টোলজি। এখান থেকে আসে 5টার মতো কোশ্চেন। ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি, এই টপিকটা হচ্ছে আপনার নিউরো অ্যানাটমি রিলেটেড ক্লিনিক্যাল কোশ্চেন। লাইক আপনি স্নেলে দেখবেন, স্নেলস নিউরো অ্যানাটমিতে দেখবেন যে প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে কিছু ক্লিনিক্যাল কোরিলেটস দেওয়া থাকে, যেমন হচ্ছে আপনার ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, ক্র্যানিয়াল নার্ভ পলসি, এই জিনিসগুলো ক্লিনিক্যালের মধ্যে যায়। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি। হ্যাঁ, এটা আপনারা স্নেলের প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে ক্লিনিক্যাল কোরিলেটস একটা করে পেজ আছে বা সামারি আছে, ওখানে পাবেন, ওখান থেকে ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি পড়বেন। সেকশনাল অ্যানাটমি, অ্যানাটমি অফ ইমেজিং, এটার মধ্যে আসে হচ্ছে আপনার চেস্ট এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, এই 3টা জিনিস আসে। তো চেস্ট এক্সরে তে আপনারা দেখছেন না হার্টের শ্যাডো, বর্ডার, তারপর লাংসের কিছু কম্পোনেন্ট, তারপরে হচ্ছে আপনার টেট্রালজি অফ ফ্যালোটে চেস্ট এক্সরে আমরা বুট শেপ পাই, এই জিনিসগুলা। সিটি স্ক্যান এমআরআই তে কোনটা সুবিধা কি, কোনটাতে ব্রেনের কোন পোরশন ভালো দেখতে পারি, কোন ডিজিজে সিটি স্ক্যান করব, কোন ডিজিজে এমআরআই করব, এই জিনিসগুলো হচ্ছে সেকশনাল অ্যানাটমি এবং অ্যানাটমি অফ ইমেজিং। তারপরে অ্যানাটমিক্যাল বেসিস অফ প্রসিডিউর রিলেটেড প্রবলেম, এটার মধ্যে চলে যাচ্ছে হচ্ছে আপনার লাম্বার পাংচার, বোন ম্যারো স্টাডি, তারপরে হচ্ছে থোরাকোসেন্টেসিস, এই জিনিসগুলো চলে আসে এই প্রসিডিউরের মধ্যে। অ্যানাটমি অফ ফিজিওলজিক্যাল প্রসেস এন্ড ডিসঅর্ডার, এটার মধ্যে আপনার কিছু ফিজিওলজিক্যাল অ্যানাটমিক্যাল মাঝামাঝি টাইপের কিছু কোশ্চেন আছে, যেগুলো আপনারা হচ্ছে পেপার 2 এর ফিজিওলজিতে পড়বেন, সেখান থেকে পড়লেই হবে। তারপরের দুটো অংশ হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, মেডিকেল স্ট্যাটিস্টিক্স, এখান থেকে 3টা, আর হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স, ইথিক্স, কোড অফ কন্ডাক্ট, এটাও স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আপনারা পড়েন। সো স্ট্যাটিস্টিক্স থেকে আপনার 50টার মধ্যে কোশ্চেন আসতেছে 6টা। এটা হচ্ছে ইন জেনারেল সিলেবাসটা। এখন এটার মধ্যে আপনার অর্ধেক থাকবে এসবিএ, অর্ধেক থাকবে হচ্ছে এমসিকিউ। এসবিএ দিনে দিনে বাড়তেছে, আমি এসবিএ দিছিলাম 10টা, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 20, এখন হয়ে গেছে 25 এসবিএ। এর থেকে বাড়বে না, এর থেকে বাড়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা জানেন যেগুলো হচ্ছে রয়্যাল কলেজের পরীক্ষাগুলো বা ইউকের যে পরীক্ষাগুলো সবগুলো কিন্তু এসবিএ টাইপের। এখন ওই বিসিপিএস এটাই করতেছে, সবকিছু বাইরের প্যাটার্নে পরীক্ষা নেওয়ার ট্রাই করতেছে, সো এসবিএ এর জন্য বাড়াই দিছে। এখন আসেন পেপার 2 এর মার্কস ডিস্ট্রিবিউশন। এখানে হচ্ছে আপনার ফিজিও, বায়ো, ফার্মা 3টা থাকে। নিচ থেকে আসি, দেখেন ফার্মাকোলজি কোশ্চেন 6 থেকে 8টা, বায়োকেমিস্ট্রি কোশ্চেন 5 থেকে 6টা, বাকি সবগুলো হচ্ছে ফিজিওলজি বিভিন্ন চ্যাপ্টার থেকে। এখন দেখেন
আপনার হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস অ্যান্ড ইটস ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। দ্যাট মিনস এই যে 10-15টা কোয়েশ্চেন এখানে আপনি ক্লিনিক্যাল কোয়েশ্চেন পাবেন। ক্লিনিক্যাল কোয়েশ্চেন মানে আপনি এখানে ডিজিজ রিলেটেড কোয়েশ্চেন পাবেন, বাকিগুলো বিভিন্ন সিস্টেম থেকে। সিস্টেমের মধ্যে আবার দেখেন এন্ডোক্রাইনটাতে নাম্বার বেশি। গ্রোথ ডেভেলপমেন্টের ফিজিওলজি এটা কিন্তু আপনার ক্লিনিক্যালের সাথে কিছুটা চলে যায়, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কিন্তু ক্লিনিক্যালের একটা টপিক, সো এখান থেকে এখানে কিছু কোয়েশ্চেন পাবেন। তারপরে দেখেন বডি ফ্লুইড ইলেকট্রোলাইট, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। নিউরোফিজিওলজি, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। তাহলে আপনারা যখন ফিজিওলজি পড়তে যাবেন তাহলে কোন চ্যাপ্টারগুলো আপনারা ফিজিওলজির আগে রিভিশন দিবেন, সেটা হবে হচ্ছে নিউরোফিজিওলজি, এন্ডোক্রাইন, বডি ফ্লুইড ইলেকট্রোলাইট। এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই তিনটা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। আর এন্ডোক্রাইনের কোশ্চেন আমাদের বেশি আসে এই কারণে, কারণ পেডিয়াট্রিক্সে এন্ডোক্রাইনের টপিক অনেক আছে, কুশিং সিনড্রোম, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, তারপরে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এই জিনিসগুলো সব পেডির সাথে যায়, তাই না, ডায়াবেটিস ইনসিপিটাস। এই কারণে আমরা পেডিয়াট্রিক্সে হচ্ছে আপনার এন্ডোক্রাইন থেকে কোশ্চেন বেশি পাই। পেপার 3 দেখেন জেনারেল প্যাথো 10টার মতো কোশ্চেন, ইমিউনোলজি 4 থেকে 6টা, সিস্টেমিক প্যাথোলজির মধ্যে ক্লিনিক্যাল কোশ্চেন চলে যায়, এখানে দেখেন 15টা পর্যন্ত ক্লিনিক্যাল কোশ্চেনের কথা বলা আছে। তারপরে এই যে আপনার হচ্ছে মলিকুলার বায়োলজি বলতে জেনেটিক্স বোঝাচ্ছে, ব্যাকটেরিয়োলজি, ভাইরোলজি, প্যারাসাইট, ফাঙ্গাস, এগুলো থেকে কিছু কোশ্চেন আসে। আর স্টেরিলাইজেশন থেকে বলছে 3টা কোশ্চেন। তাহলে আমাদের যে চ্যাপ্টারটা আছে লেঞ্জে স্টেরিলাইজেশনের যে অটোক্লেভ আর হচ্ছে ওই হট এয়ার ওভেন, ওই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে পড়বো, কারণ ওখান থেকে দেখেন স্পেসিফিক্যালি বলা আছে যে ওখান থেকে 3টা কোশ্চেন আসবে। এই যে আমি আপনাদের সাথে সিলেবাসটা ডিসকাস করলাম, এটার উদ্দেশ্য হচ্ছে কোন চ্যাপ্টারগুলো আমরা ভালো করে পড়বো সেটাই আপনাদেরকে বোঝানো। তাহলে আমরা এই সিলেবাসটা দেখলে কিন্তু বুঝতে পারবো যে আমাদেরকে কোনটা ভালো করে পড়তে হবে। তো সবাই এই সিলেবাসটা আইদার কালেক্ট করবেন নাহলে কিনে নিবেন। সিলেবাস দেখলে দেখবেন অনেক কিছু কমন চলে আসতেছে পরীক্ষায়। বই কোনটা পড়বো? বই আমরা হচ্ছে জেনারেল অ্যানাটমিতে রিকমেন্ড করি হচ্ছে আপনি এমবিবিএস এর সময় যেটা পড়ছেন সেটাই, আপনি দত্ত পড়লে দত্ত, বিডি পড়লে বিডি, নতুন করে বই একটা পড়ার দরকার নাই। এমব্রায়োলজি আপনারা আমাদের শীট পড়বেন, তারপরে আপনারা পেডিয়াট্রিক্স এর জন্য ল্যাংম্যান পড়া জরুরি, বিশেষ করে আপনার পেডিয়াট্রিক্স এর জন্য গ্যাস্ট্রো, তারপরে হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার, জেনেটিউরিনারি, এই 3টা চ্যাপ্টার আপনারা ল্যাংম্যান থেকে পড়বেন। আর কিছু স্পেশাল যেগুলো সব ফ্যাকাল্টিতেই আসে, যে ব্র্যাঙ্কিয়াল আর্চ পাউচ ক্লেফট, তারপরে 3টা লেয়ারের ডেরাইভেটিভ, এগুলো যেগুলো সবগুলোতে আসে আপনাদের জন্য একই, কিন্তু আপনারা ল্যাংম্যান থেকে পড়তে হবে। আপনারা অন্য ফ্যাকাল্টির মতো শুধু শীট পড়ে গেলে হবে না, আপনাদের ল্যাংম্যান পড়া লাগবে। তারপরে হিস্টোলজি কোথা থেকে পড়বেন? শীট পড়বেন। তারপরে যেগুলা থেকে কোয়েশ্চেন বেশি আসে, লাইক অস্টিওলজি থেকে কোয়েশ্চেন বেশি আসে, সেল সাইকেল থেকে কোয়েশ্চেন বেশি আসে। ওই যে বললাম ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমির জন্য স্নেলের প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টের অংশ দেখবেন। বায়োস্ট্যাটিস্টিক্স শীট পড়বেন, পড়ার পরে যেগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে সেই টপিকগুলো একটু আমরা মোজাম্মেল হক স্যারের বই থেকে দেখে নিব। এরপর আসেন ফিজিওলজি। ফিজিওলজি আমি যেটা বলবো যে বড় বইগুলো না পড়ে, যেমন হচ্ছে ভিশন বা রিফ্লেক্স, এগুলো আমরা হচ্ছে আমি পড়ি নাই, ভিশন রিফ্লেক্স আমি পড়ি না। আমি যেটা করছি সেটা হচ্ছে আমি বিআরএস ফিজিওলজি পড়ছি। এটা একটা খুব চিকন একটা বই, 130 বা 40 টাকা দিয়ে কিনতে পাওয়া যায় নীলক্ষেতে। খুবই চিকন একটা বই কিন্তু খুবই হেল্পফুল। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার শর্টকাটে বেসিক ফিজিওলজি গুলো দেওয়া, আপনি পড়লেই বুঝতে পারবেন, আপনার জন্য খুবই প্যালাটেবল একটা বই। বিআরএস ফিজিওলজি, রাইটারের নাম হচ্ছে লিন্ডা এবং কস্টানজা। এটা পড়বেন, সাথে হচ্ছে শীটগুলো পড়বেন। বায়োকেমিস্ট্রি শীট পড়লেই হবে, বায়োকেমিস্ট্রি থেকে বেশি লাগে না। ফার্মাকোলজি যেটা করবেন, ফার্মাকোলজির জন্য এত প্যারা নেওয়ার দরকার নাই। ফার্মাকোলজি আপনি এমবিবিএস লেভেলে যে গাইডটা পড়ছেন, আরিফ পড়লে আরিফ, তারপরে নিউরন একটা বই আছে মনে হয়, তারপরে হচ্ছে যে যেটা পড়ছেন আপনার এমবিবিএস লেভেলে, যে যেটা, তার শাখাওয়াত পড়লে শাখাওয়াত, যে যেটা গাইড পড়ছেন সেটাই আবার ফার্মাকোলজির জন্য পড়বেন। কারণ ফার্মা কোশ্চেন আপনার আসে অল্প, 5-6টা কোশ্চেন আসে, আপনার এটার জন্য বই পড়ার এত দরকার নেই, আপনি এমনিতেই ফার্মা পারবেন। এফসিপিএস পরীক্ষা ফার্মাটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু রেসিডেন্সিতে আবার ফার্মা অনেক কোশ্চেন আসে, রেসিডেন্সির জন্য ফার্মা ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন আসেন আপনারা পেপার 3। পেপার 3 তে আপনারা মাইক্রো পড়বেন হচ্ছে আমাদের শীট, কিন্তু কোন শীটেই মাইক্রোবায়োলজি আপনার ভালো মতো দেওয়া নাই, সেটা যেই কোচিং এর শীটই আপনি বলেন। মাইক্রোবায়োলজি পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি সবাইকে অবশ্যই ছোট লেন্স পড়তে হবে, লেন্স রিভিউ যেটা সেটা পড়তে হবে। লেন্স রিভিউটা থেকে আপনি কি পড়বেন? আপনি যেগুলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেই টপিক, আশেপাশের টপিক, ইম্পর্টেন্ট টপিকগুলো লেন্স থেকে পড়বেন। লেন্সের বক্স গুলা পড়বেন, বোল্ড লেটারে যেগুলো লেখা সেগুলা পড়বেন। লেন্সে দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারে পেজগুলা নিচে স্টার চিহ্ন দিয়ে একটা দুটো করে স্পেশাল লাইন লেখা থাকে প্রতি পাতার নিচে, ওই স্পেশাল লাইনগুলো পড়বেন, লেন্সের ওইখান থেকে কোশ্চেন আসে। প্যাথোলজি শীট পড়লেই হবে, জেনারেল প্যাথোলজি রবিনসেও যা আছে প্রত্যেকটা কোচিং এর শীটই একই জিনিসই আছে, আমি দেখছি। তারপরে এখন আপনি ক্লিনিক্যাল কোথা থেকে পড়বেন? ক্লিনিক্যাল আপনার জন্য অপশন হচ্ছে, আপনাকে অনেকে বলবে নেলসন পড়তে, বাট আমরা নেলসন প্রেফার করি না। নেলসন আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সটা পড়বেন, এমআর মোল্লা স্যারের বই 3rd এডিশন আর আবিদ মোল্লা স্যারের বই 5th এডিশন, এখান থেকে পড়বেন। তাহলে এটা হয়ে গেল ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স, আপনারা এই দুটো পড়লে যথেষ্ট। আর যদি আপনাদের টার্গেট মেইনলি থাকে হচ্ছে রেসিডেন্সি, তাহলে আমাদের আবিদ মোল্লা স্যারের বইটা আপনাদের জন্য মোর দ্যান এনাফ। নতুন
বইটাতে স্যার অনেক কিছু যেগুলো ছিল না সেগুলো স্যার অ্যাড করে দিয়েছেন। তো আবিদ মোল্লা স্যারের বই নতুনটা পড়লে আপনাদের অনেকটুকু কভার হবে। ওটা পড়ার পরে যেগুলো এক্সট্রা টপিক, যেমন সেন্টার অফ অসিফিকেশন, তারপরে কোন বয়সে বাচ্চা সার্কেল রাখতে পারে, স্কোয়ার রাখতে পারে, তারপরে ডেভেলপমেন্টাল ডিলের কিছু তারপরে হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোনে কিছু এক্সট্রা, যেমন 24 মাস 36 মাস, এগুলো আবার আবিদ মোল্লা স্যারের বই নাই। এরকম অল্প কিছু জিনিস আমরা এমআর মোল্লা স্যারের বই থেকে পড়বো। এমআর মোল্লা স্যারের বই মেটাবলিজমের একটা চ্যাপ্টার আছে, ইমিউনোলজি মেটাবলিজম, প্রথম দিকে ওই চ্যাপ্টারটা আবিদ মোল্লা স্যারের বই নাই, যে ফিনাইল কিটোনুরিয়া, গ্যালাক্টোসেমিয়া, এই জিনিসগুলো আসে। তো ওই জিনিসগুলো আমরা ইমাম মোল্লা স্যারের বই থেকে পড়বো। এই হলো আমাদের বুকস রিকমেন্ডেড। টিপস এন্ড ট্রিক্স, এটা হচ্ছে কোন পেপারে কিসের উপর এমফাসিস দিবেন। লাইক আপনি যখন পেপার 1 পড়বেন, আপনি দেখতেছেন যে নাম্বার সবচেয়ে বেশি আসতেছে হচ্ছে আপনার ইসে থেকে, এমব্রায়োলজি থেকে, হিস্টোলজি থেকে, এগুলা থেকে কোশ্চেন বেশি আসতেছে। তাহলে আপনি কি জেনারেল আগে পড়বেন নাকি ওগুলো আগে পড়বেন? আপনি এগুলো আগে পড়বেন। জেনারেলে আপনার পড়া অনেক বেশি, কিন্তু কোশ্চেন আসে 8-10টা। কেন আপনি আগে জেনারেল পড়বেন? আপনি সবার আগে এমব্রায়োলজি পড়বেন, দেন আপনি হিস্টোলজি পড়বেন, দেন আপনি নিউরো অ্যানাটমি পড়বেন, তারপরে পড়বেন হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, সব শেষে জেনারেল অ্যানাটমি। দেখেন আমি কি লিখছি, যে আপনারা জেনারেল অ্যানাটমি সিলেবাস দেখে প্যানিকড হয়ে যাবেন না। জেনারেল অ্যানাটমি পৃথিবীর সবার কাছে কঠিন, কারণ সিলেবাস ভাস্ট। আপনার কাছেও কঠিন, এটা আমার কাছেও কঠিন। আমি অ্যানাটমি একদমই ভালো মতো পারি না, কিন্তু আমি নাম্বারটা কভার করছি হচ্ছে এমব্রায়োলজি, হিস্টোলজি দিয়ে। ঠিক আছে? কোশ্চেন গুলা কিভাবে আসে? প্রত্যেকটা, মনে করেন আপনার ইউরিনারি ব্লাডার থেকে একটা কোশ্চেন আসছে, প্রথম 3টা আসবে ব্লাডারের অ্যানাটমি, 4 নাম্বার কোশ্চেনটা আসবে ব্লাডারের হিস্টোলজি, 5 নাম্বার স্টেমটা আসবে ব্লাডারের এমব্রায়োলজি থেকে। এই গেল। তারপরে আবার আপনার এমব্রায়োলজির আলাদা 5 স্টেম ওয়ালা কোশ্চেন আসবে, হিস্টোলজির আলাদা 5টা স্টেম ওয়ালা কোশ্চেন আসবে। তাহলে দেখবেন সব মিলাই হিস্টোলজি এমব্রায়োলজি কোশ্চেনই আপনি পেডিয়াট্রিক্সে বেশি পাবেন। সো এগুলো একটু ভালো করে পড়বেন। পেপার 2 তে কি, পেপার 3 এর কথা লিখছি। আচ্ছা, পেপার 2 তো আমি আপনাদেরকে বলেই দিছি যে হচ্ছে পেপার 2 তে আপনারা ওই 3টা টপিক ভালো করে পড়বেন, এন্ডোক্রাইন, নিউরোফিজিওলজি, অ্যাসিড বেস, আর যদি চান রেসপিরেটরিটা একটু ভালো করে পড়বেন। ফার্মাতে বেশি সময় দিবেন না, পড়া বেশি, কোশ্চেন কম আসে। বায়োকেমিস্ট্রি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ভালো করে শীটগুলো পড়ে যাবেন, কারণ বায়োকেমিস্ট্রি কোশ্চেন হুবহু আপনারা কমন পাবেন। বায়োকেমিস্ট্রি খুব কোশ্চেনে খুব একটা ভ্যারিয়েশন হয় না, এদিক সেদিক হয় সামান্য। পেপার 3 তে ভালো করতে হলে আপনাকে মাইক্রো ভালো করে পড়তে হবে। মাইক্রোতে আপনার কোশ্চেন বেশি আসে। আপনারা দেখছেন যে ভাইরোলজি, মাইকোলজি, প্যারাসাইট, ব্যাকটেরিওলজি, ইমিউনোলজি, 5টা টপিক মাইক্রোর আলাদা আলাদা করে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে সিলেবাসে। তাহলে মাইক্রোবায়োলজি হচ্ছে আপনার এই পরীক্ষায় ভালো করার মেইন চাবিকাঠি। প্যাথোলজি পড়বেন, শীটের পড়া বেশি না, প্যাথোলজি শীটের পড়াটুকু পড়লেই হবে। তারপরে আসতেছে হচ্ছে ক্লিনিক্যাল নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। ক্লিনিক্যাল এখন যেটা প্রবলেম হয়েছে, ক্লিনিক্যালের পড়া অনেক বেশি। ক্লিনিক্যাল আপনি যেটা, হ্যাঁ এসি ছাড়ছি যাও। ক্লিনিক্যাল যেটা করবেন সেটা হচ্ছে ক্লিনিক্যাল আপনারা 3 পেপারের পড়া হিসেবে ধরেই পড়বেন, তাহলে আর সিলেবাসটা আপনাদের কাছে বড় মনে হবে না। হ্যাঁ, আচ্ছা, শেষ যে আপনাদের জন্য টিপসটা থাকবে সেটা হচ্ছে, আমরা যে কোনো টপিক বা যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আমাদের কাজ হচ্ছে আগে সিলেবাসটা নিয়ে গবেষণা করা, আমাদের পুরাতন বছরের প্রশ্ন সলভ করা। একটা খাতা নিয়ে বসবেন, সেখানে পুরাতন বছরের টপিক যেগুলো আসছে কোশ্চেন সলভ করার সময় টপিকগুলো সব লিস্ট করবেন, পেপার ওয়াইজ লিস্ট করে তারপরে আপনি ওই চ্যাপ্টারে ঢুকবেন। লাইক আপনি কার্ডিওলজি পড়তেছেন, আপনি কার্ডিওলজি কি বইয়ের এক মাথা থেকে আরেক মাথা পড়ে ফেলবেন তা না, আপনি আগে কার্ডিওলজি কোশ্চেন সলভ করবেন যে কোনো একটা কোশ্চেন ব্যাংক থেকে, দেখেন কোন কোশ্চেন গুলা বেশি আসে, তারপরে যেগুলো বেশি আসবে সেই জিনিসগুলো আপনি তখন যেখান থেকে পড়েন সেখান থেকে ওই বেশি আসা টপিক গুলো আগে পড়বেন। আপনার হাতে সময় থাকলে পরে আপনি বাকি জিনিসগুলো পড়বেন। যারা জুলাইতে টার্গেট করছেন এফসিপিএস পরীক্ষা দেওয়া, তাদের হাতে টাইম কিন্তু 3.5 মাস আছে। তাহলে আপনাদের কিন্তু পড়াশোনা অনেক টেকনিক্যাল হতে হবে, স্ট্র্যাটেজিক হতে হবে। এখন আপনারা ওই এত ভাস্ট করে ওভাবে করে কভার করতে পারবেন না। আচ্ছা, পেপার 3 নিয়ে আমি একটু পরে বলবো, এখন আমি একটু পেপার 1 নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, তার আগে আচ্ছা পেপার 1টাই আমি বলে দিই। আমি পেপার 1 বলার পরে ডক্টর নাবিলা তাবাসসুম আপনাদের সাথে পেপার 2 নিয়ে কথা বলবো, আমি আবার পেপার 3 তে ফেরত আসবো। মানে আমি ইম্পর্টেন্ট টপিক গুলো শুধু বলে যাব আপনাদেরকে, আপনারা চাইলে নোট করতে পারেন, অথবা একটা ভালো বুদ্ধি আছে এই লেখা শীটগুলো। আচ্ছা, যারা আছেন সবাই মিউট করেন আপু ভাইয়ারা। আমি মিউট করে দিই। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন একটু পেপার ওয়াইজ একটু সাজেশন গুলো দেখি। এগুলো অ্যাকচুয়ালি আপনাদের জন্য এখনই না, এই পেপার ওয়াইজ সাজেশন গুলো আমরা এগুলো নিয়ে আবার পরীক্ষার আগে আপনাদেরকে এক্সাম নাইট টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো একটু বলে যাই কোন জিনিসগুলো কোথা থেকে ভালো করে পড়তে হয়। আর এই যে ছবিগুলো দেখতেছেন, এই ছবিগুলো সব আমাদের পেজে, আপনারা রনক জাহান রোশনি লিখে সার্চ দিলে, আচ্ছা থাকো চুপ, তো আপনারা আমার নাম লিখে সার্চ দিলে এই ছবিগুলো একটা পোস্ট দেওয়া আছে, আলাদা আলাদা করে সবগুলো পোস্ট দেওয়া আছে, ওখানে পাবেন। তো এই স্লাইড নিয়ে চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ,
আচ্ছা আমরা আসি যে হিস্টোলজি, আমরা সেলিম রেজা থেকে পড়বো বলছি। হিস্টোলজি আপনারা কোন কোন টপিক গুলো ভালো করে পড়বেন? অর্গানেলি গুলা কোনটা মেমব্রেনাস কোনটা নন মেমব্রেনাস, তারপরে হচ্ছে সেল মেমব্রেনের স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়ার কন্টেন্ট, হ্যাঁ সাইটোপ্লাজমের মধ্যে কি কি প্রসিডিউর হয় লাইক গ্লাইকোলাইসিস, এইচএমপি শান্ট, এগুলো সাইটোপ্লাজমে হয়। মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে কোন জিনিসগুলো হয় এটার নামগুলো জানতে হবে, প্রসেসগুলোর নাম। তারপরে হচ্ছে প্রত্যেকটা যে অর্গানেলি আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, প্রত্যেকটার ফাংশন আপনাকে জানতে হবে। তারপরে হচ্ছে আপনি সেল সাইকেলটা খুব ভালো করে পড়বেন, ছবি দেখে সেল সাইকেল পড়বেন, ঠিক আছে? পেডিয়াট্রিক্সে বেজাল লামিনা থেকে কোশ্চেন আসে, বেজাল লামিনার কম্পোনেন্ট কি, গ্যাপ জাংশন কি, এই জিনিসগুলো পেডিয়াট্রিক্সে আসে কোশ্চেন। তারপরে হচ্ছে আপনারা হাইলুরোনিক অ্যাসিড কোথায় কোথায় পাই, এই কোশ্চেনটা পেডিতে আসে, এসবি এর জন্য এটা ইম্পর্টেন্ট। তারপরে হিস্টোলজিতে যে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সেল কোথায় কোথায় কি কি নামে থাকে, এই জিনিসগুলো পেডিতে অনেক ভালো মতো আসে। তারপরে ফাইবার 3 ধরনের আপনারা জানেন, আপনার কোলাজেন, তারপরে হচ্ছে আপনার ইলাস্টিক ফাইবার, আর হচ্ছে রেটিকুলার ফাইবার। এই ফাইবারের কোশ্চেন গুলাও হচ্ছে পরীক্ষায় আসে, কোনটা কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখবেন শীটের মধ্যে 3টা আলাদা আলাদা করে বক্সে দেওয়া আছে। তারপরে আপনাদের জন্য পেডিতে বোনস এন্ড কার্টিলেজ খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, দেখেন আমি লিখছি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর পেডিয়াট্রিক্স। সব ধরনের কার্টিলেজের ডিস্ট্রিবিউশন পড়বেন। বোনস আপনাকে ডিটেইলস সেলিম রেজা থেকে পড়তে হবে, বোনসের যে সেলগুলো আছে না, অস্টিওব্লাস্ট, ক্লাস্ট, কোনটা কোথা থেকে আসে, কোনটার ফেট কি, হ্যাঁ কোনটার কাজ কি, তারপরে হচ্ছে এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। মডিফাইড লং বোন আমরা বডিতে কোথায় পাই, কারণ বোনস এন্ড কার্টিলেজ পেডিয়াট্রিক্স এর সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর সিজাময়েড বোন আপনি কোথায় পান, অসিফিকেশন কত ধরনের হয়, 2 ধরনের অসিফিকেশনের পার্থক্য কি, কোন জয়েন্টের টাইপ কি, সাইনোভিয়াল ফ্লুইডের ক্যারেক্টার কি, হ্যাঁ এই জিনিসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর পেডিয়াট্রিক্স এর সাথে ব্রাউন ফ্যাট রিলেটেড, ব্রাউন ফ্যাটের প্রপার্টিজ পড়বেন। পেডিয়াট্রিক্স আমরা ব্রাউন ফ্যাট পাই, অ্যাডাল্টে পাই ইয়েলো ফ্যাট। আচ্ছা লিম্ফয়েড অর্গান কেন পড়বেন বলেন তো? লিম্ফয়েড অর্গান এই জন্যই পড়বেন কারণ হচ্ছে লিম্ফয়েড অর্গান আপনার হচ্ছে পেডির সাথে রিলেটেড। দেখেন থাইমাস হচ্ছে একটা পর্যায়ে গিয়ে রিগ্রেশন হয়ে যায় পেডিয়াট্রিক্সে, বাচ্চাদের হচ্ছে থাইমাস হচ্ছে পিউবার্টির সময় রিগ্রেশন হয়ে যায়, তাহলে থাইমাসটা আপনাদেরকে পড়তে হবে ভালো করে। লিম্ফ নোড বাচ্চাদের যে কোনো ইনফেক্টিভ কন্ডিশনে লিম্ফ নোড বড় হয়ে যায়। তারপরে স্প্লিন বাচ্চাদের আপনি থ্যালাসেমিয়াতে স্প্লিনোমেগালি পাচ্ছেন, হ্যাঁ টনসিল বাচ্চাদের অ্যাকুট টনসিলাইটিস হয়। তাহলে লিম্ফয়েড অর্গানগুলো পেডিয়াট্রিক্সের সাথে রিলেটেড, লিম্ফয়েড অর্গানের হিস্টোলজি খুব ভালো করে পড়বেন। এখন আসে নিউরো অ্যানাটমি। নিউরো অ্যানাটমি কোথা থেকে পড়বেন? শীট পড়বেন, শীট পড়ার পরে ক্লিনিক্যাল পোরশনটা স্নেল থেকে পড়বেন। নিউরো অ্যানাটমির হচ্ছে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলের স্ট্রাকচার, কোন দিক দিয়ে কি পাস করে, কোন পার্টের ব্লাড সাপ্লাই কি। তারপর বেজাল নিউক্লিয়াস যেগুলো আছে সেগুলো, বেজাল নিউক্লিয়াস ওটার মধ্যে পার্টস কি কি আছে, আপনার পার্টস আছে হচ্ছে যে পুটামেন, তারপরে হচ্ছে আপনার এই যে সাবস্টেন্সিয়া, সাবথ্যালামিক নিউক্লিয়াস, কর্ডেট নিউক্লিয়াস, যে পার্টগুলো আছে কোনটার পরে কি থাকে সিকোয়েন্সিয়ালি নামগুলা জানবেন, বেজাল নিউক্লিয়াসের ফাংশন জানবেন। আর এটার সাথে রিলেটেড হচ্ছে পার্কিনসনিজম, যদিও পার্কিনসনিজম পেডির সাথে রিলেটেড না, কিন্তু বেজাল গ্যাংলিয়া লেশন বাচ্চাদের বিভিন্ন কারণে হইতে পারে, বিশেষ করে উইলসন ডিজিজে কিন্তু আপনার হাইপার বিলিরুবিনেমিয়া হয়ে বেজাল গ্যাংলিয়াতে লেশন হয়, তখন আমরা যেরকম কিছু ইনভলন্টারি মুভমেন্ট পাই যেগুলো পার্কিনসনিজমের সাথে মিলে, এই জন্য বেজাল নিউক্লিয়াসটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। চিন্তা করবেন পড়ার সময়, সবসময় চিন্তা করবেন যে হচ্ছে কোনটা পেডির সাথে যায়, কোনটা পেডির সাথে যায়, পড়তে পড়তে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা পেডিয়াট্রিক্স এর সাথে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তারপরে আপনার ব্রেইনের ডেভেলপমেন্ট পড়তে হবে, ব্রেইনের 3টা পার্ট থেকে ডেভেলপ হয়, কোন পার্ট থেকে ব্রেইনের কোন অংশ আসে এরকম। তারপরে আপনি হচ্ছে নিউরনের ক্লাসিফিকেশন, নিউরনের টাইপ, কোন নিউরন কোথায় পাই, এগুলা পড়বেন। নিউরনের সাথে কি থাকে, সাপোর্টিং সেল থাকে, নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়ার ধরন পড়বেন, ফাংশন পড়বেন। তারপরে আমরা ব্রেইনের যে ইয়াগুলা সেন্টার গুলো আছে না, বিভিন্ন ব্রেইনের পার্টস অফ এরিয়া অফ ব্রেন, ব্রোকা, তারপর ওয়ার্নিক, অপটিক এরিয়া, এই যে তারপর হচ্ছে ব্রেইনের লিঙ্ক গুলা, এরকম যে পার্ট গুলো আছে কোনটা কোথায় থাকে এটা আপনি মুখস্থ করলে পড়া মনে রাখতে পারবেন না, এটা আপনারা নেটার দেখে নেবেন, তাহলে হচ্ছে নেটার দেখে এই জিনিসগুলো আপনারা পড়বেন। তারপরে হচ্ছে সেরেব্রামের ব্লাড সাপ্লাই আসে, কোনটা মিডিয়াল সেরেব্রাল আর্টারি দিয়ে হয়, কোনটা অ্যান্টেরিয়র দিয়ে হয়, এবং ব্লাড সাপ্লাইয়ের সাথে কি রিলেটেড, সার্কেল অফ উইলিসি এটার সাথে রিলেটেড। তাহলে সার্কেল অফ উইলিস ছবি দেখে মাথায় ঢুকাই নিব, মুখস্থ করব না, আমরা চেষ্টা করব নিউরো অ্যানাটমি ছবি দেখে, ছবির ভিজুয়াল যে ইমপ্রিন্টেশনটা ওটা ব্রেনে রাখার চেষ্টা করব, আমরা কিন্তু মুখস্থ কম করার চেষ্টা করব। তারপরে আসেন এই যে হচ্ছে থ্যালামাসের ফাংশন, থ্যালামাসের দিয়ে কোন কোন সেন্সেশন রিলে করে, সেরেবেলামের নিউক্লিয়াস কি কি আছে, সেরেবেলার সাইন কি কি আছে, সেরেবেলামে যদি আপনার ইনজুরি হয় বা ইস্কেমিয়া হয় তাহলে আপনি কি কি সেরেবেলার সাইন পাবেন, এখানে কি হয় আপনার পেন্ডুলার নিজার্ক হয়, তাই না, এরকম জিনিসগুলো সেরেবেলামের সাথে রিলেটেড, এই জিনিসগুলো পড়ে ফেলবেন। লিম্বিক সিস্টেমেরও পার্টস এবং ফাংশন আছে, সার্কুলার ফিলিস তো বললামই। এখন আসেন ক্র্যানিয়াল নার্ভ, ক্র্যানিয়াল নার্ভ ডিটেইলস পড়বেন কারণ বাচ্চাদের বিভিন্ন ডিজিজে ক্র্যানিয়াল নার্ভ পলসি হয়।
ক্র্যানিয়াল নার্ভ কোনটার রুট ব্রেনের কোন অংশ থেকে আসে, ক্র্যানিয়াল নার্ভ কোনটা কোন দিক দিয়ে যায়, হ্যাঁ ক্র্যানিয়াল নার্ভ কোনটার ফাংশন কি। তারপরে ব্রেনের বেজ অফ দ্য স্কাল আছে না আমাদের মাথায়, বেজ অফ দ্য স্কালের কোন ছিদ্র দিয়ে কোন ক্র্যানিয়াল নার্ভ যায়, বেজ অফ দ্য স্কালের ছবিটা মাথায় ঢুকাই নিবেন, বিশেষ করে ক্র্যানিয়াল নার্ভের রুট গুলা বেজ অফ দ্য স্কালে আপনাদেরকে জানতে হবে। তারপরে আমরা কয়েকটা ট্রান্সভার্স সেকশন পড়বো, ট্রান্সভার্স সেকশনের মধ্যে আমরা বিশেষ করে মিড ব্রেন, পন্স আর মেডুলায় 3টা ট্রান্সভার্স সেকশন পড়বো। এটা মনে রাখা খুব কঠিন, আমার খুব কষ্ট হইতো এটা পড়তে। এটা আপনারা ছবি দেখে পড়বেন, হ্যাঁ ছবি দেখে একটু মনে রাখার চেষ্টা করবেন যতটুকু মনে রাখতে পারেন, কারণ এটা আমি দেখছি যেটাকে মুখস্থ করেও মনে রাখতে পারে না, তো ছবি দেখে যতটুকু মনে রাখা যায়। ভেন্ট্রিকেল পড়বেন, কারণ বাচ্চাদের হচ্ছে হাইড্রোকেফালাস হয় তাই না, ভেন্ট্রিকেল যখন পড়বেন সাথে হাইড্রোকেফালাসটাও পড়ে ফেলবেন। হাইড্রোকেফালাস 2 রকমের আছে, অবস্ট্রাকটিভ আর নন অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস, এটার সাথে ভেন্ট্রিকেল রিলেটেড। তাহলে এটার সাথে ফিজিওলজিতে কি রিলেটেড, পাথওয়ে অফ সিএসএফ, সিএসএফ কিভাবে প্রোডাকশন হয়, কিভাবে অ্যাবজর্পশন হচ্ছে, সিএসএফ কোথায় অবস্ট্রাকশন হলে কি ধরনের আপনার হাইড্রোকেফালাস হচ্ছে, কোন কোন ফোরামেন কোথায় থাকে, মনরো কোথায় থাকে, সিলভিয়াস কোথায় থাকে, এই ভেন্ট্রিকেল রিলেটেড জিনিসগুলো ভালো করে পড়তে হবে। বাচ্চাদের মেনিনজাইটিস হয় তাই না, তাহলে আমরা মেনিনজাইটিসের লেয়ার গুলা পড়বো। ডুরা ম্যাটারের নার্ভ সাপ্লাই পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে সিএসএফ সার্কুলেশন তো বললামই। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয় বাচ্চাদের, বাচ্চারা কিন্তু কি করে, বাচ্চাদের যে ফেস এরিয়াতে যদি বাচ্চাদের কোনো ইনজুরি হয় বা বাচ্চারা হচ্ছে দাঁত তুলতে গেলে বা নাকে কোনো ইনফেকশনে, ডেঞ্জার এরিয়া অফ ফেস, এখানে কোনো সমস্যা হলে সেখান থেকে কি হয়, পরবর্তীতে ব্রেইনে মেনিনজাইটিসও হইতে পারে, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসও হইতে পারে। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসে আপনার ক্র্যানিয়াল নার্ভ পলসি হয়। ক্যাভার্নাস সাইনাসে যে জিনিসগুলো বইয়ের মধ্যে শীটে যেগুলো দেওয়া আছে ওগুলাই পড়বেন, কোন ক্র্যানিয়াল নার্ভ কোন দিক দিয়ে যায়, ড্রেনিং চ্যানেল কি, ট্রাইবিউটারিস কি, এগুলো পড়বেন। আর স্পাইনাল কর্ড কোন লেভেলে সেকশন হলে কি ধরনের আপনি সিমটম পাবেন, ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম, হর্নার সিনড্রোম, কডাইকুইনা সিনড্রোম, এই 3টা সিনড্রোম এখান থেকে পড়ে ফেলবেন। লাম্বার পাংচার, এটা তো আপনারা জানেন যে অ্যানাটমিক্যাল প্রসিডিউর থেকে লাম্বার পাংচার ইম্পর্টেন্ট। ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, কমপ্লিকেশন আর কোন কোন স্ট্রাকচার দিয়ে আপনার নিডলটা পাস করতেছে, এটা আপনি পেপার 3 তেও পাইতে পারেন, পেপার 2 এর নিউরোফিজিওলজিতেও পাইতে পারেন, পেপার 1 এর প্রসিডিউরে পাইতে পারেন। ঠিক আছে, পড়াগুলো কিন্তু 3 পেপারই একটার সাথে আরেকটা ইন্টারসেক্ট করতেছে। আপনি কিন্তু এভাবে করে চিন্তা করে পড়তে পারবেন না যে আজকে পেপার 1 এর এটা পড়া, কালকে পেপার 2 এর এটা পড়া, না আপনাকে যেটা পড়তে হবে 3 পেপারের সাথে কোরিলেট করে পড়তে হবে। সবসময় নিউরোফিজিওলজির সাথে সাথে হেড নেক আর অ্যানাটমি পড়বেন, তাহলে দেখবেন পড়াগুলো কোরিলেট করতে মনে রাখতে সুবিধা হচ্ছে। ক্র্যানিয়াল নার্ভ তো বললামই পড়বেন, ছবি দেখে পড়বেন, এটার থেকে স্নেল থেকে ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি পড়বেন। এমব্রায়োলজি আমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিব, কারণ এমব্রায়োলজি নিয়ে কথা শুরু করলে এখন শেষ হবে না। এমব্রায়োলজি আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো না পড়ে আপনি পরীক্ষার হলে যাবেন না। ফিটাল সার্কুলেশন, ফিটাল সার্কুলেশন থেকে সার্কুলেশন কিভাবে হয়, কোন স্ট্রাকচারটা পরবর্তীতে কি রেমনেন্টে কনভার্ট হয়, ফিটাল সার্কুলেশনে অ্যাবনরমালিটি কি, জন্মের আগে জন্মের পরে ফিটাল সার্কুলেশনে কি চেঞ্জ হচ্ছে, তারপরে হচ্ছে ফিটাল সার্কুলেশনে কোথায় আপনার অক্সিজেন এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মিক্সড হচ্ছে, এটা পড়া। গ্যামেটোজেনেসিস পড়বেন, এটা সব ফ্যাকাল্টির জন্যই, আপনার হচ্ছে স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস, পারমিওজেনেসিস ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে জার্ম লেয়ারের ডেরাইভেটিভস, এটা তো আমি একটু আগে বলে দিছি ইম্পর্টেন্ট। আর্চ পাউচ ক্লেফট ইম্পর্টেন্ট। আম্বিলিক্যাল কর্ড কাট সেকশন করলে কি পাবেন, আম্বিলিক্যাল কর্ডের অ্যাবনরমালিটি কি কি আছে, আম্বিলিক্যাল কর্ডের ফাংশন কি, প্লাসেন্টার ফাংশন কি, প্লাসেন্টার স্ট্রাকচার কি, প্লাসেন্টাল ব্যারিয়ার কি কি দিয়ে হয়, এগুলা ইম্পর্টেন্ট। আর যদি আপনি ল্যাংম্যান থেকে পড়েন ভালো করতে চাইলে তো ডেফিনেটলি আপনাকে ল্যাংম্যান পড়তে হবে। ল্যাংম্যান থেকে আপনি হার্ট, জেনিটোরিনারি, জিআইটি এই রিলেটেড ডেভেলপমেন্ট গুলা পড়বেন এবং সাথে আপনি এগুলোর অ্যানোমালি গুলা পড়বেন ক্লিনিক্যালের জন্য। পেপার 1 এর ক্লিনিক্যাল গুলো আপনার এই ল্যাংম্যান থেকে আপনি কমন পাবেন। আপনারা পুরাতন কোশ্চেন একটু যদি অ্যানালাইসিস করেন তাহলে এগুলাই পাবেন। জেনারেল অ্যানাটমি নিয়ে আমার মনে হয় আমি এখন না বলি, কারণ জেনারেল অ্যানাটমি নিয়ে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এগুলো আমরা পরবর্তীতে যখন পরীক্ষার আগে এক্সাম নাইট টপিক আমরা আলোচনা করব তখন আমরা জেনারেল অ্যানাটমিতে যাব। হ্যাঁ, এখন জেনারেল অ্যানাটমি এই জিনিসগুলো সবই আপলোড করা আছে আমার এই পেজের, ছবি নিয়ে কোনো অসুবিধা নাই। আপনারা এগুলো আমার নাম লিখে সার্চ দিলে দেখবেন এগুলো সব এই ছবিগুলাই আমি আপলোড করে রাখছি, ওখান থেকে নিয়ে আমি স্লাইড বানাইছি। ঠিক আছে, বায়োস্ট্যাটিস্টিক্সটা একটু বলি। বায়োস্ট্যাটিস্টিক্স থেকে দেখেন কি কি ইম্পর্টেন্ট টপিক আছে, ওই যে স্টাডি ডিজাইন আছে না, আমরা কিভাবে করে স্টাডি ডিজাইন করি, সেই স্টাডি ডিজাইনের টাইপ এবং ক্লাসিফিকেশন। তারপরে বিভিন্ন রকম স্টাডির মধ্যে যে ক্রস সেকশনাল, কোহোর্ট, তারপরে হচ্ছে আপনার কেস কন্ট্রোল, ক্লিনিক্যাল ট্রায়াল, সবগুলোর প্রপার্টিজ, সুবিধা অসুবিধা আপনাদেরকে পড়তে হবে। তারপরে হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, মেজার্স অফ ডিসপারশন হচ্ছে আপনার মিডিয়ান মোড আর হচ্ছে এই জিনিসগুলা, মিন মিডিয়ান মোড, এই 3টা জিনিস, এই 3টা জিনিস থেকে কোশ্চেন আসে আপনাদের। তারপরে নরমাল যে ডিস্ট্রিবিউশন কার্ভ সেটা হচ্ছে বেল শেপড, ওইটার ক্যারেক্টারিস্টিক্স থেকে প্রশ্ন আসে। তারপরে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা কাকে বলে, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ গ্রাফ কাকে বলে, যেগুলাতে আমরা মেজার করতে পারি বা সংখ্যামূলক যে ইয়েগুলা ডাটাগুলা সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ। আর কোয়ালিটেটিভ যেমন হচ্ছে আপনার এইজ, সেক্স, জেন্ডার,
সেক্স আর জেন্ডার এই জিনিসগুলো হচ্ছে কোয়ালিটেটিভ, ঠিক আছে? ডাটার ক্ষেত্রেও আর ওই যে আপনার যে গ্রাফ গুলার ক্ষেত্রেও জিনিসটা একই রকম। পি ভ্যালু থেকে কোশ্চেন আসে আপনাদের, পি ভ্যালুর ইম্পর্টেন্স, তারপরে হচ্ছে পি ভ্যালুর বা প্রবাবিলিটি ভ্যালু কাকে বলে। নাল হাইপোথিসিস থেকে কোশ্চেন আসে ইদানিং কালে। তারপর ডায়াগনস্টিক টেস্ট গুলা থেকে কোশ্চেন আসে, যে হচ্ছে আপনার স্পেসিফিসিটি কাকে বলে, সেন্সিটিভিটি কাকে বলে, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এগুলা সুবিধা কি অসুবিধা কি, কেন আমরা এগুলা কাউন্ট করতেছি, বলতে কি বুঝাচ্ছে, এগুলা কোশ্চেন আসে। তারপরে হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলা থেকে কোশ্চেন আসে। আর স্যাম্পলিং টেকনিক থেকে কোশ্চেন আসে, প্রবাবিলিটি নন প্রবাবিলিটি স্যাম্পলিং এগুলা থেকে কোশ্চেন আসে। এখন আমরা চলে যাব পেপার 2 তে। পেপার 2 তে আমরা এখন শুনবো হচ্ছে ডক্টর নাবিলা তাবাসসুমের কাছ থেকে পেপার 2 সম্পর্কে শুনবো আমরা। নাবিলা, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ নাবিলা, হচ্ছে তুমি পেপার 2 নিয়ে বলবে নাবিলা, সাথে নাবিলা আমি যেগুলা মিস করে গেছি ওভারঅল পরীক্ষা প্রসিডিউর নিয়ে তুমি সেগুলা বলো আর কি, তুমি শেয়ার দিয়ে দাও। আমাকে কি শোনা যাচ্ছে? আপু ভালো মতো শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাবিলা তাবাসসুম। আমি ঢাকা শিশু হসপিটালে এক্সপিএস পার্টি ট্রেনিং এ আছি। আমি আসলে লাইভটা দেখলাম যে অনেকগুলা মানে ক্রাইং আর স্যাড ইমোটিকন অনেকগুলা লাইভে দেখলাম। তো হয়তো সিলেবাসের মানে এত ডিটেইলস এবং মানে এত কিছু পড়তে হবে শুনে সবাই একটু ডিপ্রেসড হয়ে গেছেন। যাই হোক, জিনিসগুলো আসলে একদিনেই পড়ে শেষ করতে হবে না, আপনাদের কাছে এখনো সময় আছে এবং আমরা আছি, আমরা গুছিয়ে গাইড করব এবং আশা করছি আপনারা পরীক্ষার আগে সবকিছু শেষ করে ফেলতে পারবেন। আমি মূলত আজকে যে ডিসকাশনটা সেটা হলো এফসিপিএস এর নামটা যেটা ছিল সেটা হলো ক্যারিয়ার গাইডলাইন। তো এখানে রোশনি আপু অলরেডি আপনাদেরকে মানে যারা পিডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে চান সেটার সম্পর্কে বিস্তারিত কোর্স কারিকুলাম, এটা ডিউরেশন, স্ট্রাকচার, মিড টার্ম এক্সাম সবকিছু নিয়ে খুব সুন্দর বলেছে। এবং এফসিপিএস পিডিয়াট্রিক্স ট্রেনিং এর যেটা স্টেপিং স্টোন, যেটা পার্ট 1 এক্সাম, সেটা নিয়ে মানে যতটুকু বলা সম্ভব, আমার মনে হয় না এর বাইরে আর কিছু মানে এক সেটিং এ আর কিছু বলা মানে সম্ভব। তো সবকিছু আপু বলে দিয়েছে, তবু আমি কিছু কিছু জিনিস একটু অ্যাড করব। তো সাধারণত আমাদের কাছে যখন অনেকে প্রশ্ন করে, তো দুইটা স্কুল অফ থটস আমরা পাই। তো কিছু মানুষ এসে বলে যে আপু আমি অনেকদিন মেডিসিনের জন্য পড়াশোনা করেছি, তো মেডিসিনে অনেকবার পরীক্ষা দিয়েছি, হচ্ছে না, তো আমাকে সবাই বলে যে পিডিয়াট্রিক্স তো মানে রিলেটিভলি ইজিয়ার একটা সাবস্পেশালিটি, তো আমি এটাতে পরীক্ষা দিব, আগামীতে ডিসিএইচ দিব, আমি এক মাসে কিভাবে প্রিপেয়ার করে ফেলতে পারি। তো এটা একটা আইডিয়া পাই এবং আরেকটা আইডিয়া পাই যে এত পড়া আমরা কিভাবে শেষ করব। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সাবজেক্টটা যে ইজি এটা চিন্তা করার আসলে কোনো স্কোপই নেই, কারণ অ্যাডাল্ট মেডিসিনে যতগুলো রোগ আছে তার মোটামুটি ইফ নট অল মোস্ট অফ দ্য মানে ডিজিজ আমরা বাচ্চাদের মধ্যে পাই। তো এত কিছু পড়তে হলে তো সেটা মেডিসিনের সমানই, এবং এক্সট্রা কিছু কনজেনিটাল প্রবলেমস আছে যেগুলো আমরা পাই। তো সিলেবাসটা আসলে অনেক বড়। এবং যারা মানে যারা আর কি এসে বলে যে অনেক কঠিন, কিভাবে পড়বো, এটা আনডিনায়াবলি টাফ। হ্যাঁ, এটা নিয়ে কোনো ডাউট নাই যে পার্ট 1 প্রিপারেশন এবং পরবর্তীতে পার্ট 2 প্রিপারেশন ইজ ডিফিকাল্ট, এটা পোস্ট গ্রাজুয়েশন, এটা নিয়ে কোনো ডাউট নাই। তবে যেটা মানে বুঝতে হবে সেটা হলো যে আপনাদের চেষ্টা থাকলে, আপনাদের ইনথুজিয়াজম এবং আপনাদের মানে চেষ্টা থাকলে এটা অবশ্যই আপনারা মানে অ্যাচিভ করতে পারবেন। এবং এটা সবচেয়ে বড় এক্সাম্পল হলো আমরা এই কিছুদিন আগেই আমরা আপনাদের জায়গায় ছিলাম, আমরা শুনতাম সবাই যারা পার্ট 1 দিত, পার্ট 2 ট্রেনিং এ থাকতো, তাদের কথা শুনে মনে হয় এই জায়গায় জীবনেও পৌঁছাতে পারবো না। তবে আমরা চেষ্টা করেছি এবং আশা করি আপনারাও কিছুদিনের মধ্যেই আপনারা সবাই পার্ট 1 পাস করে ফেলবেন। তো এটা বলি আমি আসলে একটু শুরু করি। তো পার্ট 1 আমি পেপার 2 ডিসকাস করার আগে একটা কয়েকটা কথা বলে নিই। সেটা হলো পার্ট 2 এর ট্রেনিংটা আপু অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তবে আপনাদের পিডিয়াট্রিক্স পার্ট 2 ট্রেনিং এর বিষয়টা একটা জিনিস একটু মানে বোঝা দরকার, সেটা হলো যে এটার প্রস এন্ড কনস গুলা।
মানে প্রোস তো অনেক, মানে অ্যাডভান্টেজ অনেক। ট্রেনিং আপনি ইচ্ছা মতো আপনার আপনার প্রেফারেবল জায়গায় করতে পারবেন, আপনার যেখানে সুবিধা মনে হবে আপনি সেখানে ট্রেনিং করবেন। এবং অনেক সময় অনেকে পেরিফেরির দিকে থাকে, তাদের মানে রেসিডেন্সি একটা ইনস্টিটিউটে হলে আপনাদের ওখানে মুভ করতে হয়। তো এফসিপিএস এর ক্ষেত্রে সেরকম না, আপনি যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনি ট্রেনিং করতে পারবেন এবং সেটা কাউন্ট হলেই আপনার হলো। এবং এটা হলো একটা অ্যাডভান্টেজ। এবং তারপরে মানে ফেলোশিপ, এমডি রেসিডেন্সি অথবা এফসিপিএস সবগুলাই খুবই খুবই এক্সিলেন্ট কোর্স এবং খুবই প্রেস্টিজিয়াস, তো সেদিকটা আছে। তবে একটা সমস্যা যেটা আমাদের এফসিপিএস ট্রেনিং এ হয় সেটা হলো যে ট্রেনিংটা একটু আনরেগুলেটেড, মানে পোস্ট গ্রাজুয়েট স্টাডিটাই আসলে মানে একটু সেলফ স্টাডি। তো ট্রেনিংটা আনরেগুলেটেড বলতে হলো যে আপনাকে সারাক্ষণ আপনার পিছন পিছন কেউ দাঁড়িয়ে বলবে না যে তোমার এখন ক্লাস, তোমার এখন এটা, তুমি এখন পরীক্ষা দিবা, এরকম না। তো 4 বছরের যে ট্রেনিংটা সেটা কিন্তু মানে মোটামুটি আপনি ছাড়া গরুর মতো আপনি মানে নিজের ট্রেনিংটা নিজ উদ্যোগে নিজ দায়িত্বে শেষ করতে হবে। তবে এটা সত্য যে আপনি যদি এক পা বাড়ান তাহলে আপনি অনেককেই আপনার পাশে পাবেন যারা আপনাকে হেল্প করবে এবং মানে আপনার ট্রেনিংটা আরেকটু ইজি করে ফেলবে। তবে জিনিসটা রেগুলেটেড না, রেসিডেন্সি প্রোগ্রামটা মনে হয় আরেকটু রেগুলেটেড। যাই হোক, আমি আসলে পেপার 2 নিয়ে ডিসকাস করার জন্য মানে আমাকে বলা হয়েছে মেইনলি। তো পেপার 2 এর সিলেবাসটা আপু ডিসকাস করে দিয়েছে। তো যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে পেপার 2 আমাদের সেকেন্ড ডে এর এক্সাম। হ্যাঁ, প্রথম দিন আমাদের পেপার 1 দিব, তারপরে সেকেন্ড ডে। তো ইউজুয়ালি দেখা যায় যে পেপার 1 আর পেপার 2 এর মাঝখানে তো গ্যাপ থাকে না, পেপার 1 দিয়ে এসে মানে আস্তে আস্তেই 12টা 1টা বেজে যায়, তারপরে আপনার যতটুকু টাইম থাকে এরপরেই পেপার 2 এক্সাম। তো পেপার 2টা আসলে এমন ভাবে পড়তে হবে, খুবই কম্প্যাক্ট ভাবে, যাতে মোস্ট অফ দ্য পড়া আমরা পেপার 1 এর সাথেই করে ফেলি এবং পেপার 2 এর জন্য অল্প কিছু পড়ার বাকি থাকে, যেটা আমি পরীক্ষার আগের দিন অল্প করে রিভাইজ করে যেতে পারি। যেটা মার্কস ডিস্ট্রিবিউশন আপু দেখিয়েছে সেটা হলো আপনার এক একটা পেপারে 70 করে পেতে হবে। এর মানেই হলো যে আপনাকে ফার্স্ট হতে হবে না। তো ফার্স্ট হতে হবে না যেহেতু আপনি 70 করে পেতে হবে। এবং আরেকটা জিনিসও আপু দেখিয়েছে যে ফিজিওলজিতে কিন্তু 70% কোয়েশ্চেন আসে মেইনলি যে টপিকগুলো থেকে, এন্ডোক্রাইন, নার্ভাস সিস্টেম, রেনাল, বডি ফ্লুইড, ইলেকট্রোলাইটস, ব্লাড এন্ড হেমাটোলজি, এইখান থেকে 70% কোয়েশ্চেন আসে। আর আমাদের পাস করতে হলে 75% মার্ক লাগবে। তো আমরা যদি এই টপিক গুলা একদম মানে ডিটেইলস এবং মানে খুব ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা মোস্ট অফ দ্য টপিক কভার করতে পারবো। তো আমি একটু ওই সিলেবাসটা আমি আপনাদেরকে দেখাবো, তবে আমি খুব ডিটেইলস আজকে দেখাবো না, কারণ প্রতিটা ক্লাসের আগে আপনাদেরকে কিন্তু এই সিলেবাস গুলা কোন কোন টপিক পড়তে হবে সেটা ভালো করে বলে দিবে। আচ্ছা, এখন আসেন যে কিভাবে পড়বেন। কিভাবে পড়ার মধ্যে ফার্স্টে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হলো যে এই একবার বসে দেখি, সামনে বার ভালো করে পরীক্ষা দিব, এই অ্যাটিটিউড নিয়ে প্রিপারেশন স্টার্ট করা যাবে না। আপনি যেহেতু আপনার জীবন থেকে 6টা মাস দিচ্ছেন, একেবারে প্রথমবারই ভালো মতো করে প্রিপারেশন নেবেন। এবং প্রথম মানে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা 5 বছরের পড়াটা কিন্তু 6 মাসে কনসাইজ করছি। তো প্রথম 6 মাস আপনাকে পুরা মানে পুরোটা কষ্ট করে একটু গুছিয়ে ফেলতে হবে, যাতে মানে পরীক্ষা তো পরে পাস হোক না হোক, আপনার যাতে এট এন্ড অফ দ্য ডে আপনার যাতে এইটুকু সেন্স অফ পিস থাকে যে আমার পড়াটা গুছানো আছে, এরপর আমি মানে এরপরে যদি পরীক্ষা দিতেও হয় আমার পড়াটা গুছানো আছে, আমি ওগুলা দেখে প্রিপেয়ার করে ফেলতে পারবো। এটা আর পড়াটা হতে হবে টপিক ওয়াইজ, মানে আমি টপিক ওয়াইজ বলতে যে নিউরো অ্যানাটমি, হেড নেক অ্যানাটমি, নার্ভাস সিস্টেম, এই তিনটা সবসময় একসাথে পড়তে হবে। তারপর আপনি দেখবেন যে অনেক কিছু নিউরো অ্যানাটমি, হেড নেক এবং নার্ভাস সিস্টেমে কমন, যেমন এই আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন লিশনের ডিফারেন্স, এটা আপনি 3 জায়গায় পাবেন। তো এই বারবার 3 জায়গায় না পড়ে পড়াটা এমন ভাবে করে ফেলতে হবে যে আমি পেপার 1 এ পেপার 2 এর সবকিছুই পেপার 1 এ করে ফেলবো, শুধু নার্ভাস সিস্টেমের ফিজিওলজির কিছু কিছু জিনিস আমি পেপার 2 এর জন্য রেখে দিব, কারণ পেপার 2 আগের দিন কিন্তু সময় নাই রিভাইজ দেওয়ার। এবং পড়া শুরু করার পরেই দেখবেন যে 3-4 মাস চলে যাচ্ছে এই গুছাতে গুছাতে 3-4 মাস চলে যাচ্ছে, এবং 3-4 মাস পরে দেখবেন যে যা যা পড়ছেন কিছুই মনে নাই। এটা সবারই হয় এবং মানে এটা আমাদেরও হয়েছে, এবং মানে আপনারা কখনোই মনে করবেন না যে এই জিনিসটাতে আপনারা একা, এটা সবারই হয়। তবে আপনাদের যদি গুছানো হয়ে যায় সেকেন্ড টাইম পড়াটা কিন্তু অনেক ইজি হয়ে যায়।
আমি আসলে আমার মানে পার্টটা আর বেশি দীর্ঘায়িত করবো না, আমি একটু সিলেবাসটাতে চলে যাই। তবে আপনারা যেটা চেষ্টা করবেন সেটা একটু রেগুলারলি প্রতিদিন পড়া, প্রতিদিন না হলেও ইনিশিয়ালি একটু এভরি অল্টারনেট ডে এবং পরবর্তীতে আর কি একটু বেশি টাইম দিয়ে পড়ার। এবং আরেকটা যেটা সেটা হলো যে একটু মানে যদি পার্টনার থাকে কেউ তার সাথে পড়লে পড়াটা রেগুলার করাটা একটু ইজি হয়। কারণ আসলে মানে পড়াগুলো তো খুব ইন্টারেস্টিং কিছু না, এমন না যে একেবারে ফিজিওলজি পড়তে বসছি খুব মজা লাগছে, বা মানে এখন বায়োকেমিস্ট্রি পড়তে বসছি একদম খুবই ইন্টারেস্টিং লাগছে, একেবারে খুব মানে পড়তে খুব ভালো লাগছে, এরকম আপনাদের মাঝে মাঝে ফিল হবে, বাট মোস্ট অফ দ্য ডেজ একেবারেই ভালো লাগবে না পড়তে। তো এই সময় যদি কেউ থাকে বা কোনো পার্টনার থাকে তাহলে জিনিসটা আরেকটু লেস মনোটোনাস হয়। তো একেবারেই যদি না পারেন সেটা সেক্ষেত্রে একা পড়া, তবে সবসময় চেষ্টা করবেন একটু পাশে যদি কোনো ফ্রেন্ড বা কলিগ থাকে যার সাথে পড়তে পারেন, সেটা সবসময় একটু ইজিয়ার হয়। আমি একটু সিলেবাসটায় চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, সিলেবাসের মধ্যে যেটা বলছিলাম সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলা সেগুলো হলো এন্ডোক্রাইন, আচ্ছা এন্ডোক্রাইন, নার্ভাস সিস্টেম, রেনাল বডি ফ্লুইড, ব্লাড হেমাটোলজি, এই চারটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। এবং এর বাদে আছে হলো সিভিএস এবং আদার্স এর মধ্যে রেসপিরেটরি, জিআইটি, জেনারেল ফিজিওলজি, এখান থেকে একটা দুটো কোয়েশ্চেন আসে। এছাড়া আসছে হলো ফার্মাকোলজি এন্ড বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি বিষয়টা হলো এখান থেকে কিন্তু কম্প্যাক্ট, মানে পড়ার জিনিস কম, তবে কোয়েশ্চেন গুলো রিপিটেডলি একই জায়গা থেকে আসে। তো ওই হাই ইয়েল্ড টপিক গুলা আমরা আপনাদেরকে জানিয়ে দিব, এবং ওইগুলাই বারবার মানে ওইগুলো একটু বারবার পড়লে ওখান থেকেই কিন্তু প্রশ্নগুলো আপনি পাবেন। এবং ফার্মাকোলজির বিষয় যেটা আপু বলেছে অলরেডি, সেটা হলো আপনারা যে যেখান থেকে পড়েছেন ওইখান থেকেই পড়বেন। এবং ফার্মাতে আসলে সিলেবাসটা অনেক বাস্ট, পড়ার শেষ নাই, তবে কিছু কিছু জায়গা থেকে পিডিয়াট্রিক্স এর জন্য খুবই বেশি বেশি কোয়েশ্চেন আসে, ওই এরিয়াগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আমরা এই সিলেবাসের মধ্যেও লেখা আছে। ওই এরিয়াগুলো বারবার পড়লে আপনাদের আশা করি ফিজিওলজি ফার্মাকোলজিটাও কভার হয়ে যাবে। আচ্ছা, এরপর একটু আমি আসলে সিলেবাসটা খুব ডিটেলসে ডিসকাস করতে চাচ্ছি না এই জন্য, কারণ সিলেবাসটা অনেক বড় এবং ডিসকাস করে শেষ করা যাবে না। তবে এই যে একটু কয়েকটা বলে দেই, সেটা হলো যে হেমাটোলজির মধ্যে এনিমিয়া আপনারা সবাই জানেন, এনিমিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি কি পাই, আরবিসি সিনথেসিসের স্টেপস গুলা, এবং কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্টস লাগে এবং তাদের ফাংশন কি, তারপরে হিমোগ্লোবিনের স্ট্রাকচার। এবং পিডিয়াট্রিক্সের জন্য হলো ফিটাল মেডিসিন এন্ড পিডিয়াট্রিক্স, মানে ফিটাল হিমোগ্লোবিন, এটার ফাংশন, এগুলোর ডিফারেন্স। হ্যাঁ, তারপরে যেহেতু আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া অনেক কমন, আয়রন অ্যাবজর্পশন কোথায় হয়, মেগালোব্লাস্টিক এনিমিয়া কি কি ফিচার্স পাওয়া যায়, তারপরে হলো যেগুলো হিমোগ্লোবিনোপ্যাথিস, থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া, এগুলা ডাব্লিউবিসি সম্পর্কে অনেক জানতে হবে। তারপর হলো ডাব্লিউবিসি প্যাথোলজি হিসেবে লিউকেমিয়া, লিম্ফোমা, এবং প্লেটলেট ডিসঅর্ডার হিসেবে ব্লিডিং ডিসঅর্ডার, কোয়াগুলেশন পাথওয়ে। এই জিনিসগুলো আপনাদের মেইনলি হেমাটোলজি অনকোলজি থেকে জানতে হবে। সিভিএস এর জন্য হার্ট ফাংশনস, তারপরে হলো যেগুলো ক্লিনিক্যাল কোরিলেটস এবং এমব্রায়োলজি, হ্যাঁ এগুলো কিন্তু মানে যে কোনো পেপারে একটা স্টেম হিসেবে আসতেই পারে, আপনি তো পরীক্ষার মাঝখানে বলতে পারবেন না যে এটা অ্যানাটমি থেকে কেন কোয়েশ্চেন দিয়েছে, তো সব জায়গায় সবকিছু আসতে পারে। তারপরে হলো হার্টের ফাংশনস গুলো, অ্যাকশন পোটেনশিয়াল, তারপরে ওই যে কন্ট্রাকশনস গুলা, হ্যাঁ, বা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনস, ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন, এই স্টেপস গুলা। ব্লাড ভেসেলস এর মধ্যে হলো আপনাদের মাইক্রোসার্কুলেশন, টাইপস অফ ব্লাড ভেসেলস, মাইক্রোসার্কুলেশন, তারপরে ব্লাড ফ্লো, রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি এই জন্য যে ক্লাসের সময় এগুলো ডিটেইলসে বলা হবে। আচ্ছা, এরপরে রেসপিরেটরি সিস্টেমে লাংস এর ফাংশন, মেকানিজম অফ রেসপিরেশন, এবং টাইপ 1 টাইপ 2 নিউক্লিওসাইডস এর ফাংশন, সারফেক্টেন্ট কত উইকে সিনথেসিস হয়,
এটা ফাংশন কি, এটা ডেফিসিয়েন্সিতে কি হয়, তারপর হলো লাং ভলিউমস এন্ড ক্যাপাসিটিস, তারপর অবস্ট্রাকটিভ লাং ডিজিজে কি কি চেঞ্জ হয়, রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কি কি চেঞ্জ হয়, এইগুলা। আর আরেকটা জিনিস হলো অক্সিজেন হেমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, ভেরি হাই yield, এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে। আচ্ছা, রেনাল। রেনাল আসলে বলে শেষ করা যাবে না। রেনাল বডি ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবং এখান থেকে প্রায় প্রায় অনেক কিছু কোয়েশ্চেন, অনেক কোয়েশ্চেন আসে এবং অনেক মানে ছোট ছোট জিনিস থেকে কোয়েশ্চেন আসে। তো রেনালটা আমরা পড়ার সময় একদম আপনাদেরকে ডিটেলসে পড়িয়ে দিব। আর আমি তারপর বডি ফ্লুইড, বডি ফ্লুইডের মধ্যে মেইনলি হলো ইলেকট্রোলাইটস, হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারনাট্রিমিয়া, হাইপারক্যালিমিয়া, এগুলোর কজ, ম্যানেজমেন্ট, তারপর হলো অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস, এগুলার কজ গুলো আপনাদের আসে। জিআইটি এর মধ্যে ডাইজেস্টিভ জুস এবং ফাংশনস অফ ডিফারেন্ট সিক্রিশনস, হ্যাঁ, সালাইভা, প্যানক্রিয়াটিক জুস, গ্যাস্ট্রিক জুস, এগুলা কম্পোজিশন, তারপরে অ্যাবজর্পশন, হ্যাঁ, কার্বোহাইড্রেট কোথায় অ্যাবজর্ব হয়, প্রোটিন কোথায় অ্যাবজর্ব হয়, ফ্যাট কোথায় অ্যাবজর্ব হয়, এগুলাই মেইনলি। আর নিউট্রিশন এন্ড ভিটামিনস, এটা হলো আপনাদের মেইনলি বায়োকেমিস্ট্রি পার্ট। এন্ডোক্রাইনোলজি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং এন্ডোক্রাইনোলজি কিন্তু খুবই এগেইন এন্ডোক্রাইনোলজি থেকে অনেক কোয়েশ্চেন আসে এবং অনেক ছোট ছোট জিনিস নিয়ে কোয়েশ্চেন আসে। তো এন্ডোক্রাইনটাও আমরা স্পেসিফিক এবং অনেক ডিটেইলসই আপনাদেরকে ক্লাসে বলা হবে। এছাড়া আছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের যে কথাটা বলছিলাম সেটা হলো নিউরো অ্যানাটমি, হেড নেক এবং নার্ভাস সিস্টেম। চেষ্টা করবেন একসাথে পড়তে, এবং এখানে যেগুলো টপিক কমন সেগুলো একটু মানে একসাথে পড়ে ফেললে আপনাদের পড়ার ভলিউমটা কমে আসবে। আসলে অনেকক্ষণ হয়ে গিয়েছে, ওই জন্য আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। ফার্মার কি কি পড়তে হবে এখানে সব লেখা আছে। আমি যেটা করব সেটা হলো এই মানে আমার পিডিএফটা, এটা আমি এই গ্রুপে অথবা এই বক্সে মানে এই লাইভের কমেন্টে আমি এটা পোস্ট করে দিব। আপনারা একটু পরে সময় করে আস্তে আস্তে দেখে কোন টপিক থেকে কি কি লাগবে সেটা খুব ডিটেলস এখানে লেখা আছে, আপনারা এটা আস্তে আস্তে দেখে নিন। এবং তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তারপরে দেখে আপনি আমাদেরকে জানালে এটা বোধহয় আর একটু সুবিধা হবে, কারণ আমি এখন পুরো ডিটেলসে বলে গেলে would seem like a lot of things to study, যেটা প্রথম ওরিয়েন্টেশনের দিনই আসলে আমি জিনিসটাকে এত কঠিন বানাতে চাচ্ছি না। যাই হোক, আর এখানে একটু ওই যে ফার্মাকোলজি থেকে কি কি পড়তে হবে ওটাও লেখা আছে। যেগুলো বোল্ড লেটারসে লেখা আছে ওগুলো আর কি আরেকটু বেশি ইম্পর্টেন্ট, আপনারা এগুলো একটু দেখে নিন, আর ক্লাসে তো এগুলো ডিটেলস ডিসকাস করাই হবে। যাই হোক, আপনারা আসলে এখন তো মার্চ মাস, যারা জুলাই টার্গেট করছেন তারা নিশ্চয়ই অলরেডি পড়া শুরু করেছেন, এবং যারা জানুয়ারিতে টার্গেট করছেন তাদের মানে তাদের কিছুটা সময় আছে। তো আপনারা এখন থেকে অল্প অল্প করে শুরু করলে আমরা আশা করি জানুয়ারির মধ্যে আপনাদের প্রিপারেশনটা অনেক ভালো হয়ে যাবে। আর যারা জুলাইতে আছেন তারা অলরেডি করছেন, এবং এখন থেকেই আসলে 3 মাস বেশি সময় বাকি নাই, এখন থেকেই আপনারা চেষ্টা করবেন যে পড়াটা গুছিয়ে কম্প্যাক্ট করে রিভাইজ করা স্টার্ট করতে। পরীক্ষার আগে যদি একবার রিভিশন শেষ না করা যায় তাহলে কিন্তু ওই পরীক্ষার হলে বসে কিছুই মনে পড়বে না, একবার পড়ে ওখানে গিয়ে আসলে কিছু মনে পড়ে না। ওই জন্য রিভিশন দেওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমার পার্ট আসলে এইটুকুই। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা, আপনারা ভালো থাকবেন, এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা প্লিজ অলওয়েজ ফিল ফ্রি টু কাম টু আস, এন্ড আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা মানে আমাদের সাধ্য মতো চেষ্টা করব এটা সলভ করার জন্য। আমি এবার রোশনি আপুকে একটু, উনি বোধহয় পেপার 3টা ডিসকাস করবে, আমি ওনাকে একটু হ্যান্ড ওভার করছি।
অনেক অনেক থ্যাংক ইউ ডক্টর নাবিলা তাবাসসুমকে। সুন্দর করে আমি যে কথাগুলো মিস করে গেছি নাবিলা অনেক কিছু আমাদের এটার সাথে অ্যাড করছে। আর আপনারা যারা আমাদের সাথে আছেন তারা অনেকক্ষণ থেকে আমাদের সাথে আছেন, একটু ধৈর্য সহকারে আমাদের এই মানে প্রিপারেশন গাইডলাইন ক্লাসটা করার জন্য সবাইকে আমি আবারও থ্যাংক ইউ দিচ্ছি। নাবিলা অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলে গেছে, যে সেটা হচ্ছে একটা আপনাদেরকে পরীক্ষার আগে অবশ্যই কিন্তু রিভিশন দিয়ে যেতে হবে। হয় কি আমি অনেক পড়লাম কিন্তু আমি রিভিশন দিয়ে গেলাম না, আমার এই পড়াটা আমি একটু আউটপুট দিতে পারবো না। কিন্তু আমি যদি পড়া গুছায় আমি যতটুকু পড়ছি সেটা যদি আমি একটু রিভিশন দিয়ে যেতে পারি তাহলে কিন্তু আউটপুট অনেক ভালো হয়। সেই ক্ষেত্রে আমাদের পড়া গুছানোর ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। নাবিলা যেটা বললো যে আপনারা অবশ্যই শুরু থেকে পড়াগুলো একটু গুছায় গুছায় পড়বেন, চেষ্টা করবেন সবগুলো পড়া কনসাইজ করে এক জায়গায় নিয়ে আসতে। যেমন আপনি যদি মনে করেন কোচিং এ শীট পড়তেছেন তাহলে আপনি এক্সট্রা যেগুলো বাইরে থেকে পড়ছেন সেগুলো শীটের মধ্যে লিখে ফেলবেন, অথবা আপনি মনে করেন টেক্সট বই পড়তেছেন তাহলে বইয়ের মধ্যে আপনি কোচিং এর শীটের কথাগুলো লিখে ফেলবেন। এটা কিন্তু ভালো করার হচ্ছে স্ট্র্যাটেজি। আবারও নাবিলাকে অনেক থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আর একটা জিনিস বলি, আমাদের কিন্তু বাংলাদেশে খুব কম মানুষই হচ্ছে MRCP-CH পরীক্ষাটা দেয় বা পরীক্ষায় পাশ করে। আমাদের নাবিলা কিন্তু আমাদের সিনাপস মেডিকেল একাডেমির একজন অনেক বড় একটা অ্যাসেট। নাবিলা MRCP-CH এর পেসেস পার্টে আছে। তো এই রিলেটেড কোনো প্রবলেম থাকলে, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আপনারা নাবিলাকে নক দিবেন। ও খুব একটা সাহসী স্টেপ নিয়ে পরীক্ষাটা দিয়ে ফেলছে, যেটা আমরা এখনো অনেকে সাহস করতে পারি নাই। তো কথা না বাড়ায় আমি আবার চলে যাই হচ্ছে পেপার 3 এর সাজেশনে। পেপার 3 এ আমরা যেটা করব, আপনাদেরকে একটু সিলেবাসটা দেখে সেখানে আমি পেপার 3 এর টপিকগুলো আপনাদেরকে বলে দিব। পেপার 3 এর সিলেবাসটা আছে হচ্ছে এখানে। সিলেবাস দেখলে আপনারা বুঝতে পারবেন পেপার 3 এর ইম্পর্টেন্ট টপিক কি আছে। হ্যাঁ, তাহলে আমরা সিলেবাসে চলে যাই। এটা আমাদের ওই BCPS এর সিলেবাস থেকেই নেওয়া। দেখেন, স্পেশাল প্যাথোলজি মানে হচ্ছে সিস্টেমিক মানে ক্লিনিক্যালে আপনাদেরকে পড়তে হবে এমআর মোল্লা স্যারের বই, আবিদ মোল্লা স্যারের বই থেকে। আর আমাদের কোচিং এ যে শীট দুইটা আছে, পেডিয়াট্রিক্সের দুটো শীট আছে আমাদের কোচিং এ, ওই দুটা শীটের মধ্যে দেখবেন হচ্ছে আমাদের এগুলো সবকিছু তোলা আছে। কেউ যদি শর্টকাট পড়তে চান আমাদের শীটগুলো ফলো করতে পারেন, ওখানে আমরা দুই বই থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো তুলছি। তবে আমি কখনো এই শীট পড়া আপনাদেরকে রিকমেন্ড করবো না, কারণ হচ্ছে ক্লিনিক্যালের জন্য কোনোদিনও কোনো শীট দিয়ে পড়া হবে না, আপনাদেরকে বই পড়তে হবে। তাহলে চলে আসি প্রথমে রেসপিরেটরি সিস্টেম থেকে। আপনারা দেখেন ডিজিজ কি কি আছে। ব্রঙ্কোলাইটিস খুব কমন ডিজিজ, আমাদের বাচ্চাদের অনেক বেশি হয়, আপনার 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের বেশি হয়। ব্রঙ্কোলাইটিসটা ইম্পর্টেন্ট। তারপর ব্রঙ্কিয়াল অ্যাজমা, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়েকটেসিস, প্লুরাল ইফিউশন, টনসিলাইটিস, নিউমোনিয়া, এই টপিকগুলো আসে। এখন দেখেন আপনি নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস, টনসিলাইটিস, অ্যাজমা, এই কয়টা টপিক পাবেন আবিদ মোল্লা স্যারের বই। কিন্তু লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়েকটেসিস, প্লুরাল ইফিউশন এগুলো কিন্তু আবিদ মোল্লা স্যারের বই নাই, এগুলো আছে হচ্ছে আপনার এমআর মোল্লা স্যারের বই। তাহলে ক্লিনিক্যাল আমাদেরকে অ্যাকচুয়ালি দুইটা বই পড়তে হবে। হেমাটো অঙ্কোলজিতে দেখেন টপিক হচ্ছে অ্যানিমিয়া এবং অ্যানিমিয়ার বিভিন্ন ভ্যারিয়েশন, সাথে ব্লিডিং ডিসঅর্ডার। হেমাটো অঙ্কোলজিটা আবিদ মোল্লা স্যারের বই খুব সুন্দর করে দেওয়া আছে। আইটিপি, হিমোফিলিয়া, ভন উইলবেন ডিজিজ, হজকিন, নন হজকিন লিম্ফোমা, লিউকেমিয়া, এইগুলো টপিক সব আবিদ মোল্লা স্যারের বই আমরা সুন্দর করে পাবো। কিন্তু উইন্স টিউমার, রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা এগুলো আবার আবিদ মোল্লা স্যারের বই নাই। এই তিনটা টিউমার আপনাকে একটু এমআর মোল্লা স্যারের বই থেকে পড়তে হবে। তারপর আসেন সিভিএস থেকে রিউমেটিক হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সবগুলো আবিদ মোল্লা স্যারের বই সুন্দর করে আছে। কিন্তু সিভিএস থেকে আপনাদের আরো কিছু কোয়েশ্চেন আসে, যেমন সায়ানোসিস, মারমার, ক্যারোটিড পালস, জেভিপি। হ্যাঁ, এই জিনিসগুলো আবার আপনারা ইন্ট্রোডাক্টরি যে সিভিএস এর টপিকগুলো, কজোলজিগুলা বা প্যাথোফিজিওলজিগুলো, সেগুলো কিন্তু আপনারা পাবেন হচ্ছে এমআর মোল্লা স্যারের বইয়ে। নার্ভাস সিস্টেমের মেনিনজাইটিস, এনকেফালাইটিস, জিবিএস, এই তিনটা পাবেন আবিদ মোল্লা স্যারের বইয়ে। হাইড্রোকেফালাস পাবেন এমআর মোল্লা স্যারের বইয়ে। ঠিক আছে, তারপরে সেরেব্রাল পলসিটা পড়বেন এখান থেকে। তারপরে অটিজম থেকে কোয়েশ্চেন আসে, এডিএইচডি থেকে কোয়েশ্চেন আসে, ইমার্জিং যে ডিজিজগুলা, যেমন এখন আপনাদের কোভিড থেকে কোয়েশ্চেন আসবে, কোভিডটা আবিদ মোল্লা স্যারের বইয়ে সুন্দর করে আছে। ডেঙ্গু থেকে কোয়েশ্চেন আসবে, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, যেগুলো ইমার্জিং ডিজিজ, সেগুলো থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে, যে সিলেবাসে থাকুক বা না থাকুক। তারপরে হচ্ছে আপনার জিআইটি থেকে হচ্ছে আপনি যেটা করবেন, জিআইটি আপনার টপিকগুলো দেখেন, হার্সপ্রাং ডিজিজ, তারপরে হচ্ছে লিভার, হার্সপ্রাং ডিজিজটা এমআর মোল্লা স্যারের বই ভালো আছে। অ্যাপেন্ডিসাইটিস, হেপাটাইটিস, এগুলো আছে আবিদ মোল্লা স্যারের বইয়ে। সিএলডি আবিদ মোল্লা স্যারের বই আছে। পোর্টাল হাইপারটেনশনও আপনারা একটু এমআর মোল্লা স্যারের বই থেকে পড়বেন। তাহলে আপনারা দেখতেছেন যে ক্লিনিক্যাল বেসিক্যালি আপনাকে দুইটা বই পড়তে হবে, একটা বই পড়লে কাভার হবে না। এবং এই সিলেবাসটা দেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ডিজিজগুলো মানে আইডেন্টিফাই করতে পারেন যে এই ডিজিজগুলো থেকে আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে। তারপরে হচ্ছে জেন্টোরিনারি থেকে ইউটিআই, এজিএন, নেফ্রোটিক সিনড্রোম, রেনাল ফেলিওর, এগুলো সবই আবিদ মোল্লা স্যারের বই আছে। কোলাজেন ডিসঅর্ডারের মধ্যে আছে হচ্ছে জুভেনাল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস আর হচ্ছে অ্যাকুট্রোমেটিক ফিভার, আবিদ মোল্লা স্যারের বই আছে। নিউট্রিশনাল ডিসঅর্ডার যেমন হচ্ছে স্যাম, তারপরে হচ্ছে আপনার রিকেটস, স্কারভি, জেরোপথ্যালমিয়া, এগুলো আছে আবিদ মোল্লা স্যারের বইয়ে। আবার হচ্ছে মাইক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি,
তারপরে হচ্ছে আপনার আয়োডিন ডেফিসিয়েন্সি, এগুলো আপনারা পাবেন এমআর মোল্লা স্যারের বই। তার মধ্যে থেকে জিঙ্ক ডেফিসিয়েন্সি থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। জিঙ্ক ডেফিসিয়েন্সির হচ্ছে ক্লিনিক্যাল ফিচারগুলো পরীক্ষায় আসে আপনাদের। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এরপরে আসেন হচ্ছে নিওনেটোলজি। নিওনেটোলজি পুরোটাই আপনারা আবিদ মোল্লা স্যারের বই থেকেই পড়তে পারবেন। এখানেই স্যার খুব সুন্দর করে নিওনেটোলজিটা বইয়ের মধ্যে দিয়েছেন, একটুকু আপনাদের জন্য যথেষ্ট। এরপরে আসেন ইনবর্ন এরর্স অফ মেটাবলিজম, যেটার মধ্যে আছে ফিনাইলকিটোনুরিয়া, গ্যালাক্টোসিমিয়া, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। এগুলো আপনারা এমআর মোল্লা স্যারের বইয়ে পাবেন, এটা আবিদ মোল্লা স্যারের বই নাই। এই ডিজিজগুলো থেকে এগুলো কি কি এনজাইমের ডেফিসিয়েন্সিটা হয়, তারপরে এখানে হচ্ছে আপনার কোন কোন কোফ্যাক্টর এনজাইম কাজ করে, ক্লিনিক্যাল ফিচার কি, প্যাথোফিজিওলজি কি, এগুলো আপনাদের লাগবে। এন্ডোক্রাইনোলজি আপনারা একটু এমআর মোল্লা স্যারের বই থেকে পড়বেন, কারণ এটা সবটুকু এমআর মোল্লা স্যারের বই ভালো আছে। তো এখন হচ্ছে আপনারা ক্লিনিক্যাল কিভাবে পড়বেন। প্রথম কথা হচ্ছে আপনারা এই যে ডিজিজগুলো দেখবেন কি কি পরীক্ষায় আসে, পুরাতন পরীক্ষায় কোশ্চেন সলভ করবেন, কি কি কোশ্চেন আসে এগুলো সবকিছু নোট করে তারপরে যেই বই থেকে আপনার যেটা ভালো লাগে সেই বই থেকে আপনারা ওই টপিকটা পড়ে ফেলবেন। নেলসন কি পড়তে হবে, এটার উত্তর হচ্ছে না। নেলসন অনেক মোটা বই, সেখানে হচ্ছে আপনার এত বড় বড় করে ডিজিজগুলো লেখা যে আপনি পড়ে শেষ করতে পারবেন না। আর মনে রাখবেন রেসিডেন্সি পরীক্ষায় কোশ্চেনগুলো আসে ছোট ছোট, এটার মধ্যে আপনার ক্লিনিক্যাল ফিচার আসবে, ইনভেস্টিগেশন আসবে, ট্রিটমেন্ট আসবে। আর এফসিপিএস পরীক্ষায় আসবে আপনার ডিজিজের কজোলজি, প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি থেকে এফসিপিএস এ কোশ্চেন বেশি আসে, সব ডিজিজের প্যাথোফিজিওলজি ভালো করে পড়বেন, ওখান থেকে আপনি কোশ্চেন পাবেন। কারণ প্যাথোফিজিওলজি থেকে কোশ্চেন করতে গেলে আপনাদেরকে লম্বা লম্বা স্টেমের কোশ্চেন দেওয়া যাবে, কিন্তু ক্লিনিক্যাল ফিচার থেকে কোশ্চেনগুলো তুমি লম্বা স্টেম দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে প্যাথোফিজিওলজি গুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। এখন হচ্ছে এই তো এটাই আমাদের বলার ছিল। আমার পেপার ওয়াইজ ডিসকাশন এখানেই শেষ। তো আমরা এখন হচ্ছে চলে যাব আমাদের খুব দুজন আমাদের ফেভারিট স্টুডেন্ট ডক্টর তোহাকে আমি ফার্স্টে বলার জন্য অনুরোধ করছি। সেটা হচ্ছে তোহা, ডক্টর তোহা খন্দকার। আমি আগে বলছি ও এবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় চান্স পাইছে, এবার রেসিডেন্সিতে ঢাকা শিশু হাসপাতালেও চান্স পাইছে। তোহা এখন আমাদের সাথে তোহার এক্সপেরিয়েন্স বা আমাদের সাথে কিছু অ্যাড করার থাকলে সেগুলো তোহা আমাদের সাথে এখন অ্যাড করবে। তোহা শুনতে পাচ্ছ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আপু, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। প্লিজ। হ্যাঁ শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তোহা খন্দকার। এবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা পাশ করেছি জানুয়ারিতে। আর হচ্ছে এমডি এমডি তে চান্স পেয়েছি শিশু হাসপাতালে এই বছর ডিসেম্বরে। তো আজকে যে ক্যারিয়ার সেমিনার নিয়ে গাইডলাইন আপুরা দিল, সুন্দর একটা গাইডলাইন দিল। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের পেডিয়াট্রিক্স এর যে পড়াশোনাটা এফসিপিএস বা এমডি দেন বা ডিপ্লোমা দেন, আমাদের কিন্তু মানে মেডিসিন বা সার্জারির মতো ওরকম না। আমাদের কিন্তু যে ব্যাপারটা এরকম যে এফসিপিএস এর প্রিপারেশন নিলে দেখা যায় যে মেডিসিনের মতো না প্রিপারেশনটা, মানে এফসিপিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে সেটা ম্যাক্সিমাম এমডি কভার করে। এমডি কভার করে কিভাবে যে আপনার মানে আমরা যে অ্যাজ ইউজুয়াল যে পড়াগুলো পড়তেছি সেগুলাই মানে সবগুলাতেই একই একই জিনিস, একই পড়া, কিন্তু জাস্ট এমডি তে আপনার ফার্মাকোলজিটা বেশি পড়া লাগবে। আর হচ্ছে এফসিপিএস এ আপনার ফার্মাকোলজিটা তো পড়া লাগে না। এমডি তে আপনার ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স অংশটা আমাদেরকে এখন যেটা যেটা এবার পরীক্ষা যেটা দেখলাম এফসিপিএস পরীক্ষার জন্য, যেটা দেখলাম এবার যে সবার সাথে কথা বলে যেটা হলো যে পার্ট 1 পরীক্ষায় এবার আপনার এই সবার ম্যাক্সিমাম পরীক্ষা খারাপ হয়েছে পেপার 1 অথবা হচ্ছে ক্লিনিক্যালে। কারণ হচ্ছে আমরা এখন পেপার 1 এর সিলেবাসটা আমরা আসলে ধরতে পারি না, যে অ্যাজ ইউজুয়াল আমরা পড়ি সার্জারি বা গাইনি ফ্যাকাল্টির মতো কোচিং এর ক্লাসগুলো যেহেতু ম্যাক্সিমাম কম্বাইন্ড ক্লাস হয়, তো আমরা এগুলো আসলে ধরতে পারি না যে ক্লাসগুলো আমরা এই পেপার 1টা কিভাবে পড়বো। তো এই জন্য মানে পেপার 1 এ আমাদের কিছু কিছু জিনিস আমাদের এই জন্য অবশ্যই সিলেবাসটা ফলো করতে হবে এফসিপিএস এর জন্য। এফসিপিএস আপুগুলো অলরেডি বলে গেছে যে এফসিপিএস পার্ট 1 এর জন্য যে আমাদের সিলেবাসটা যে মেইন, আমরা সিলেবাস ধরে ধরে পড়বো, সিলেবাস ধরে ধরে আমরা কোশ্চেন সলভ করবো। কোশ্চেন সলভ করে আগে দেখবো যে কোশ্চেন কোন কিভাবে আসতেছে, কোন টপিক থেকে বেশি আসতেছে। বিপ্লব রাহার বইটা আপনারা দেখতে পারেন, ওখানে 6-7 সাল পর্যন্ত কোশ্চেন আছে। বাট এরপরও এখন নতুন নতুন অনেক কোশ্চেন ব্যাংক আসছে, এক্সক্লুসিভ কোশ্চেন বা অন্য যেখান থেকে পড়েন আপনার কোশ্চেন গুলো দেখবেন। কোশ্চেন গুলো দেখলে হবে হচ্ছে আপনার যে টপিকসটা সম্পর্কে একটা আইডিয়া হলো, সেই সাথে আপনার কোশ্চেন গুলো কোন টপিক থেকে বেশি আসতেছে, বা আপনি যদি এস্টিম গুলো সলভ করেন তাহলে দেখবেন যে ঘুরে ফিরে আপনার মানে অনেকে বলে যে এফসিপিএস কোশ্চেন কমন আসে না। হ্যাঁ, কোশ্চেন ওরকম কমন আসে না, বা টপিকস গুলো কিন্তু অনেক কমন আসে। টপিকস গুলো থেকে ঘুরে ফিরে দেখা যায় যে আপনার ওই টপিকস গুলো থেকে রিলেটেড কিন্তু কোশ্চেন আসে সবসময়। তো আপনি এই জন্য কোশ্চেন গুলো পড়তে হবে, সাথে সাথে রিলেভেন্ট পার্ট গুলো পড়ে ফেলতে হবে। আর যারা এমডি পরীক্ষা দিবেন তাদের জন্য এখন থেকে বলবো যে যারা সময় আছে তারা আপনারা লাস্ট 10 ইয়ার্স বইটা সলভ করেন, শুরু করেন, কারণ সিলেবাস মোটামুটি এক, পড়া মোটামুটি এক। সো এটার জন্য ভালো হবে। আর হচ্ছে
ব্যাপারটা হচ্ছে এখন আমরা যেমন এফসিপিএস এ আগে হচ্ছে আপনার ক্লিনিক্যালটা কম আসতো, তো দেখা যেত যে, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে পুরো মেডিসিনের মতো। মেডিসিনে যেমন ডেভিডসন ছাড়া পাস করা যায় না, সার্জারিতে যেমন লাভবেরি ছাড়া পাস করা যায় না, পেডিয়াট্রিক্সে এবার এবার গত 2-3 বার পরীক্ষা ধরে এমন হচ্ছে যে আপনার এমআর মোল্লা স্যারের বই স্পেশালি এমআর মানে অনেক কোশ্চেন, মানে ক্লিনিক্যাল পার্টটা আপনার 3 পেপারই পড়তে হবে। 3 পেপারই ক্লিনিক্যাল পার্টটা পড়তে হবে আপনার। 3 পেপারের জন্যই মানে ক্লিনিক্যাল একটা নলেজ, একটা অনেক ভালো একটা নলেজ আপনার নিতে হবে ক্লিনিক্যাল পার্টের জন্য। এমআর আবিদ মোল্লা স্যারের বই তো পড়বেনই, সাথে হচ্ছে এমআর মোল্লা বইটা, এমআর মোল্লার বইটা থেকে আপু যেগুলো ক্লাসে দাগিয়ে দিবে, আমি নিজেই এমআর মোল্লা আবিদ মোল্লা স্যারের এই এই ব্যাচের স্টুডেন্ট, তো এইটা আমাকে খুব হেল্প করেছে যে এই জিনিসটা আমরা বাদ দিয়ে যাই যে এমআর মোল্লা স্যারের বইটা কিনবো। এটা আপনাদেরকে এখন থেকেই পড়তে হবে রেগুলার। আমরা যদি ক্লিনিক্যাল পার্টটা পড়ি, যদি সপ্তাহে একদিন করে অন্তত পড়ি, তাহলে কিন্তু আমাদের এই ক্লিনিক্যালটা অনেকটুকু কভার করবে। কারণ হচ্ছে পরীক্ষার আগে দেখা যায় যে আপনার এই ক্লিনিক্যাল পার্ট পেপার 3 দিন সবাই এমনি এক্সস্টেড থাকে পেপার 3 আগের দিন, তো দেখা যায় ওই সময় আপনার মানে ক্লিনিক্যাল পড়ার মতো ওইরকম মানে এমআর মোল্লা স্যারের বই খোলার মতো মানে সময় থাকে না, মানে আবিদ মোল্লা স্যারের বই খোলার মানে এরকম সময় থাকে না, এমন মানে ফিজিওল প্যাথোলজি আর মাইক্রো পড়তে পড়তে সময়টা চলে যায়। এই জন্য আমাদেরকে অবশ্যই আগের থেকে ক্লিনিক্যালের প্রতি মানে জোর দিতে হবে, কারণ ক্লিনিক্যাল ছাড়া এখন পাস করা যাবে না। ক্লিনিক্যাল 3 পেপারই আসবে, পেপার 1, পেপার 2, পেপার 3, 3 পেপারই আপনার সিনারিও বেস গুলা। আপনারা যদি মানে দেখা গেল প্যাথোলজি আসলো বা ফিজিওলজি আসলো, মানে কিন্তু কনসেপ্টটা কিন্তু আপনার ক্লিনিক্যালের, মানে এরকম ভাবে কোশ্চেন গুলো এখন কোশ্চেন গুলো করা হয়। তো এই জন্যই বলবো যে ক্লিনিক্যালটা ভালো করে করতে হবে। আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের জোর দিব হচ্ছে যদি পেপার 1 এর দিকে আমরা আসি, আমরা তো জানি যে নর্মালি যে আমরা আমরা মানে আমি আগেও বলেছি যে পেপার 1-এ আমরা অ্যাজ ইউজুয়াল পড়ালেখা করবো না। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা পড়া শুরু করবো এমব্রায়োলজি দিয়ে। এমব্রায়োলজিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এমব্রায়োলজি আপু বলেছিল যে কি কি পড়তে হবে, সেগুলো সেদিকে আমি না যাই, সেদিকে তাহলে অনেক বড় হয়ে যাবে। প্লাস হিস্টোলজি পড়তে হবে। আমরা এরপর এমব্রায়োলজির পর পড়বো হিস্টোলজি। হিস্টোলজি পড়া শেষ করে পড়বো আমরা, আপনি যদি সিলেবাসটা দেখেন তাহলে দেখবেন যে এরপরে আছে ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি। নিউরো অ্যানাটমি আমরা যখন পড়বো হেড নেক আর হচ্ছে ক্লিনিক্যাল নিউরোফিজিওলজি, নিউরো অ্যানাটমি এবং নিউরোফিজিওলজি একসাথে পড়ে বলবো, তাহলে আমাদের সেকেন্ড মানে পেপার 2 এর আগের দিন চাপটা কম পড়বে। এরপরে আমরা অ্যাবডোমেনটা পড়তে পারি, অ্যাবডোমেনের ইম্পর্টেন্ট টপিকস গুলো আমরা পড়ে নিব। এরপরে আমরা এদিকে না পড়ে আমরা এরপরে আসবো যেগুলো একটু মানে অ্যাটিপিক্যাল টপিক যেগুলো, কিন্তু এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসবে আমাদের, যে হচ্ছে আপনার এই যে সেকশনাল অ্যানাটমি, ইমেজিং। এই যে বইয়ে দেখেন এমআর মোল্লা স্যারের বইটা আছে, আপু পড়ায় দিবে, সিটি স্ক্যান, আল্ট্রাসোনো, এগুলো থেকে আমরা কি কি ডায়াগনোসিস করতে পারি, দুটার কি কি ডিফারেন্স আছে, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে এই যে দেখেন এখান থেকে প্রায় 4টা থেকে 6টা কোশ্চেন এখানে থাকবে। আমরা এই জিনিসগুলো এই যে প্রায় আমরা এই আমি এখন যে কথা যেগুলো বলবো আমরা এইগুলো মিস করে যাই, এই জন্য আমাদের পেপার 1-এ পাসটা হয় না। তারপরে হচ্ছে অ্যানাটমিক্যাল বেসিস অফ প্রসিডিউর এন্ড রিলেটেড প্রবলেম, এখান থেকে কোশ্চেন প্রত্যেকবার আসবে, মানে 4টা থেকে 6টা কোশ্চেন প্রত্যেকবার। যে সিলেবাস আছে এখানে, সিলেবাস আপনারা দেখবেন যেখান থেকে প্রত্যেকবার 4টা থেকে 6টা কোশ্চেন আসবে। লাম্বার পাংচার, ট্রাকিওস্টমি, ল্যারিঙ্গোস্কোপ, লিভার পাইপস, রেনাল পাইপস, এগুলোর ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, কমপ্লিকেশন কি হতে পারে, এগুলো আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে যে জিনিসটা আসে হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস এন্ড হচ্ছে ডিসঅর্ডার। তো এখন ফিজিওলজিক্যাল প্রসেস কি কি, যেমন হচ্ছে ডিফিকেশন রিফ্লেক্স, তারপর হচ্ছে মিকচুরেশন রিফ্লেক্স, পেরিস্টালসিস, সলিং। আমাদের গতবারও কোশ্চেন এরকম আসে, সলিং রিফ্লেক্স থেকে কোশ্চেন আসছে, মিকচুরেশন, ডিফিকেশন রিফ্লেক্স সবসময় এরকম আসে, হ্যারিং ইকুইলিব্রিয়াম, এগুলো সব এগুলো সিলেবাসে লেখা আছে, এগুলো থেকে আপনারা দেখতে পারবেন যে সিলেবাসে কি কি আসে। তারপর আমরা পড়বো হচ্ছে বায়োস্ট্যাট। বায়োস্ট্যাট কিন্তু অনেকে বাদ দিয়ে যায়, কিন্তু বায়োস্ট্যাট আমাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ বায়োস্ট্যাট থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে। বায়োস্ট্যাট থেকে ডাটা, স্যাম্পলিং, প্রবাবিলিটি, পি ভ্যালু, এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। তো এই যে এই জিনিসগুলো মানে তারপরে ক্রস সেকশনাল, লঙ্গিটিউডিনাল স্টাডি, এই জিনিসগুলো আমাদের খুব বাদ দেওয়া যাবে না। তারপরে বিহেভিয়ারাল সায়েন্স থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, যে ডক্টরস ইন প্রফেশনাল ইনফরমেন্স কন্ডাক্ট কি কি আছে, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসে। তো এই টাইপের টপিকগুলো আছে অ্যাটিপিক্যাল টপিকগুলো, এগুলো আমি বলে দিলাম যাতে আপনাদের এগুলো মিস না যায়। আর এজ ইউজুয়াল আপনারা তো পড়বেন, কিন্তু আমাদের ওরকম সার্জারির মতো যে আপনার সব মানে জেনারেল অ্যানাটমি একদম লাইন বাই লাইন ধরে ধরে রিলেশন, এই মানে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, এগুলো এত ইম্পর্টেন্ট, মানে পড়বো আমরা বাট এত ইম্পর্টেন্ট না। আমাদেরকে এই জিনিসগুলোর প্রতি, এমব্রায়োলজি, হিস্টোলজি, নিউরো অ্যানাটমি, হেড নেক, এগুলোর প্রতি আমাদেরকে বেশি এমফাসিস দিতে হবে, আর অ্যাটিপিক্যাল টপিকস গুলোর প্রতি এমফাসিস দিতে হবে। আর পেপার 2 ব্যাপারে আপু তো নাবিলা আপু খুব সুন্দর করে বুঝিয়ে দিল। আমরা পেপার 2 আমরা আগে ফিজিওলজি পড়া শুরু করবো। ফিজিওলজি আমরা কি কি পড়বো, ফিজিওলজির জন্য আমাদেরকে পড়া শুরু করতে হবে এন্ডোক্রাইন সিস্টেম দিয়ে। এন্ডোক্রাইন সিস্টেম যে আপু যা বললো সেগুলাই সেভাবে আমরা পড়বো। এন্ডোক্রাইন সিস্টেম থেকে ইম্পর্টেন্ট টপিকস গুলো নার্ভাস সিস্টেম, এরপর শুরু করবো নার্ভাস সিস্টেম। তারপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড হেমাটোলজি, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং বডি ফ্লুইড ইলেকট্রোলাইট। এখান থেকে কোশ্চেন আসবে, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, বডি ফ্লুইড, এখান থেকে অ্যাসিড বেস ডিসঅর্ডার, এগুলো থেকে কোশ্চেন প্রত্যেকবার আসবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পটাশিয়ামের হাইপারক্যালেমিয়ার কজ, ইসিজি ফাইন্ডিং, এগুলো কোশ্চেন আসবে, এগুলো মিস হবে না কখনো। তারপরে আমরা এগুলা শেষ করে আমরা বাকি সিস্টেম গুলো, রেসপিরেটরি, জিআইটি, এগুলা এই সিস্টেম গুলো একটু দেখবো। জেনারেল ফিজিওলজি ওগুলো থেকে তেমন কোশ্চেন আসে না। মেইনলি আপনার এন্ডোক্রাইন, বডি ফ্লুইড, ব্লাড, নার্ভাস সিস্টেম, এগুলো থেকে কোশ্চেন পড়লে ম্যাক্সিমাম কোশ্চেন আপনার কমন পড়ে যাবে।
এরপরে যেটা যে দেখলাম যে আমাদের মানে ফার্মার জন্য ওরকম ভাবে টাইম পাওয়া যায় না, তো ফার্মার জন্য আমি সাজেশন দিব যে আপনারা হচ্ছে আপনাদের সিলেবাসটা দেখবেন, যে সিলেবাসে দেখেন যে কিছু কিছু টপিকস আছে স্যাররা মোটামুটি এগুলো থেকে, যেমন পেডিয়াট্রিক সিলেক্টেড যেগুলো আপনার যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্টিসাইকোটিক, এগুলো কিন্তু কখনো স্যাররা দিবে না, কারণ এগুলো পেডিয়াট্রিক্সের জন্য ইম্পর্টেন্ট না। যেগুলো আপনার ইম্পর্টেন্ট যেমন অ্যানালজেসিক, অ্যান্টিমাইক্রোবিয়ালস, মানে মাইক্রোবিয়ালস থেকে ক্লাসিফিকেশন, আপনার হচ্ছে ব্যাকটেরিয়া মানে অ্যান্টিমাইক্রোবিয়ালস ক্লাসিফিকেশন, কোনটা প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে, কোনটা সেল মেমব্রেন ইনহিবিট করে কাজ করে, মানে অ্যান্টিমাইক্রোবিয়ালস ক্লাসিফিকেশন সবসময় এটা আসবে। তারপর অ্যান্টি হেলমেন্থিক, অ্যান্টি হিস্টামিন, ব্রঙ্কোডাইলেটর কি কি আছে, মানে বাচ্চাদের জন্য যেগুলো কমন সেই জিনিসগুলো আমরা সিলেবাসে যেগুলো আছে, তারপরে সে বেসিক ফার্মাকোলজি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে হাফ লাইফ, মেকানিজম অ্যাকশন, বিভিন্ন ড্রাগসের মেকানিজম অ্যাকশন, ইন্ডিকেশন, এগুলো মেইনলি আসে, এগুলো মেইনলি আসে ফার্মাকোলজিতে। আর হচ্ছে বায়োকেমিস্ট্রির জন্য বলবো হচ্ছে বায়োকেমিস্ট্রির জন্য মেটাবলিজম চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, গ্লাইকোলাইসিস, এইচএমপি শান্ট পাথওয়ে, টিসিএ সাইকেল, এই জিনিসগুলো থেকে খুব ভালো করতে হবে। আর হচ্ছে আমাদের প্রোটিন, এনার্জি, নিউট্রিশন, মানে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, এগুলো চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। ভিটামিন বি12 এর সাথে স্পেশালি ফলিক অ্যাসিড, তারপর হচ্ছে আপনার অন্যান্য ভিটামিন যেগুলো মিনারেলস এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, এই গেল। আর হচ্ছে পেপার 3 এর ব্যাপারে তো আপু কথা বললো, আপু যেটা বলে দিল যে যে আপনারা দেখবেন যে সিলেবাসের মধ্যে প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ আপনারা সিলেবাস যদি দেখেন, যে আপনার যে আপু দেখালো সিলেবাসটা, যে ডিজিজ গুলা যেখান থেকে পড়তে হবে, তো এগুলা এই ডিজিজ গুলার ব্যাপারে আপনারা আবেদ মোল্লার বই তো স্যার তো অবশ্যই পড়বেন, সাথে সাথে আপু ক্লাসে এমআর মোল্লার বই দেখাই দিবে, ওই জিনিসগুলো অবশ্যই পড়ে যাবেন, এখন থেকে পড়তে হবে আর কি এগুলা। তো আর হচ্ছে আর এগুলা আপু বললো, আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই প্যাথোলজি আর হচ্ছে আপনার এই মাইক্রোবায়োলজি নিয়ে বলা হয় নাই। প্যাথোলজিতে আপনার হচ্ছে প্যাথোলজিটা আমাদের আটটা থেকে যদি সিলেবাসটা দেখবেন যে 8টা থেকে 10টা কোশ্চেন আসে। সো প্যাথোলজিটা থেকে আমাদের বেশি বেশি ইমফেসাইজ দিতে হবে আমাদেরকে মাইক্রোবায়োলজিতে। মাইক্রোবায়োলজিতে আমাদের বেশি ইমফেসাইজ দিব, এবং হচ্ছে প্যাথোলজিটাও পড়বো, বাট আমাদের মাইক্রোবায়োলজিটা বেশি ইম্পর্টেন্স দিতে হবে। মাইক্রোবায়োলজি আমরা কি দিয়ে পড়া শুরু করবো? মাইক্রোবায়োলজি পড়া শুরু করবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে দেখেন হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজি থেকে 4টা থেকে 6টা কোশ্চেন আসে। এখানে আমাদের জন্য হাইপার সেন্সিটিভিটি, গাছ ভার্সাস হোস্ট রিঅ্যাকশন, তারপর হচ্ছে এমএসসি, অটো ইমিউনিটি ডিজিজ গুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সবচেয়ে আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স থেকে 3 পেপারই কোশ্চেন আসবে, তো জেনেটিক্স গুলো আমরা ভালো করে পড়তে হবে। জেনেটিক্স থেকে অটোসোমাল ম্যানিপুলেটেড ডিসঅর্ডার যেগুলো, অটোসোমাল ডোমিনেন্ট রিসেসিভ, এক্স লিঙ্কড ডোমিনেন্ট রিসেসিভ, এগুলোর আপনার মানে এগুলোর এক্সাম্পল গুলো, এগুলোর নাম যেগুলো মানে ডিজিজ গুলোর নাম, প্লাস হচ্ছে আপনার এগুলো মানে ফিচার্স গুলো, অটোসোমাল ডোমিনেন্ট রিসেসিভ, এগুলো মানে চেঞ্জ করে সবসময় পরীক্ষা দেয়, যেগুলোর ফিচার গুলো থেকে সবসময় কোশ্চেন আসে। তারপরে আমরা পড়বো হচ্ছে ব্যাকটেরিওলজি, ভাইরোলজি। ব্যাকটেরিওলজি যেগুলো দেখেন আপনারা যে সিলেবাসটা দেখেন, যে ব্যাকটেরিওলজি থেকে সিলেবাসে দেওয়া আছে যে আমাদের কি কি পড়তে হবে। আমাদের কিন্তু মানে সিলেবাসটা ফলো করতে হবে সবসময়, আমি বারবার বলতেছি যে সিলেবাসটা আমাদের ফলো করতে হবে। আমাদের সিস্টেম ব্যাকটেরিওলজি দেখে আমরা পড়া শুরু করবো, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, তারপর টিটেনাস পড়বো, নিউমোনিয়া পড়বো, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, স্টেফাইলোস্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন, এই জিনিসগুলো আমাদের ভালো করে পড়তে হবে। আর বেসিক ব্যাকটেরিওলজির মধ্যে ব্যাকটেরিওলজি মানে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, স্টেরিলাইজেশন প্রসিডিউর গুলো, আপু বললো যে স্টেরিলাইজেশনটা খুব ভালো, এখান থেকে সবসময় কোশ্চেন আসে। ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, এসেনশিয়াল অ্যানালিসিসের কোনগুলো, এগুলা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ কিভাবে, ভ্যাকসিন, এগুলো আমাদের পড়তে, এগুলো বাদ দেওয়া যাবে না। ভ্যাকসিন থেকে কোশ্চেন আসবেই, পেডিয়াট্রিক্স এর ভ্যাকসিন থেকে কোশ্চেন আসবেই, এনডি হোক, এফসিপিএস হোক, যেখানেই হোক। আর হচ্ছে আপনার ভাইরোলজি যদি বলি, ভাইরোলজি থেকে আপনার কিছু কিছু ভাইরাস, জেনারেল ভাইরোলজি, ভাইরাসের স্ট্রাকচার, তারপর হচ্ছে আপনার যেখানে প্যাথোজেনেসিস, ডায়াগনোসিস মেইনলি কোশ্চেন আসে, মানে মাইক্রোবায়োলজি থেকে প্যাথোজেনেসিস এবং ডায়াগনোসিস, আপনার হচ্ছে অ্যাডিনোভাইরাস, হার্পিস, হেপাটাইটিস, রোটা ভাইরাস, র্যাবিস, এগুলো মিজলস, মামস, রুবেলা, এগুলো বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বাদ দেওয়া যাবে না। আর হচ্ছে প্যারাসাইটোলজি, মাইক্রোলজি থেকে তেমন কোশ্চেন আসে না। মাইক্রোলজি থেকে আপনার আগে ফার্স্টে মাইক্রোলজির আপনার ফাঙ্গাসের ক্লাসিফিকেশনটা পড়বেন, এটা পড়ার পরে ক্যান্ডিডা অ্যালবিকান্সটা একটু পড়বেন। তো এগুলো মোটামুটি মাইক্রোলজিতে। আর হচ্ছে প্যারাসাইটোলজিতে আপনার মানে মেনলি আমাদের প্যাথোজেনেসিস, লাইফ সাইকেল, এগুলাই মেনলি লাগে, ম্যালেরিয়া, লিশমেনিয়াসিস, তারপর হচ্ছে আপনার টক্সোপ্লাজমা, তারপরে বাচ্চাদের জন্য অ্যাসকারিস লুম্ব্রিকোটিস, অ্যাঙ্কেলোস্টোমা, এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা লাইফ সাইকেল পড়বো। তারপর হচ্ছে ইনফেক্টিভ ফর্ম কি, প্যাথোজেনিক ফর্ম মানে প্যাথোজেনিক ইনফেক্টিভ ফর্ম কি, এগুলো আমাদেরকে ভালো করে একটা আইডিয়া নিতে হবে। তো এটাই। আর হচ্ছে আমরা যেটা বললাম যে কোশ্চেন সলভের ব্যাপারটা, যে কোশ্চেন সলভটা আমরা করবো যে মানে বিপ্লব রাহাসার বই থেকে করতে পারি, অথবা অন্য যে কোনো কোশ্চেন ব্যাংকে করবো। আর হচ্ছে আপু যেটা আগেই বলে গেল যে আপনার সাজায় মানে শীট পড়েন বা যেটাই পড়েন, মানে ওইটা সাজিয়ে নিতে হবে, যে আপনার যেন পরীক্ষার আগে কিন্তু টাইম পাওয়া যায় না। পরীক্ষার আগে 3 পেপারই দেখা যায় যে খুব মানে এসে রাতের বেলা খালি একটা রাত সময় পাওয়া যায়। তো ওইভাবে আমার সাজানো থাকতে হবে, যাতে আমি মানে খুব তাড়াতাড়ি মানে রিভিজ দিতে পারি, এবং আমি কি পড়তে হবে সেটা যেন আমি জানি, আমি যেন সব কিছু পড়ে যেন আমি হারিয়ে না যাই। মানে আমার আমার বুঝতে হবে যে আমার কি কি আসবে, আমার এই জিনিসগুলোকে পড়ে শেষ করতে হবে। এরপরে যদি আমি অন্য কিছু পড়ার টাইম পেতে ভালো, আর না হলে আমি তো সব পড়ে কখনো যেতে পারবো না। কিন্তু আমার বেশি যেগুলো ইম্পর্টেন্ট, বেশি যেগুলো পরীক্ষার জন্য আসবে, যাতে আমরা ম্যাক্সিমামটা কমন পাই। তো এটাই। আর হচ্ছে যারা এখন থেকে পড়বেন, তারা এখন থেকে 3.5 মাস কম সময় না, মোটামুটি ভালো সময়, এখন থেকে পড়া গুছিয়ে নিলে ইনশাল্লাহ। ক্লিনিক্যালটার প্রতি বেশি জোর দিতে হবে, অ্যাটিপিক্যাল টপিকস গুলো একটু পড়তে হবে।
এই ক্লিনিক্যালটার প্রতি জোর দেওয়ার পরে ইনশাল্লাহ তাহলে আমার আশা করি একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য। থ্যাংক ইউ রৌনক আপু এবং নাবিল আপু। আসসালামু আলাইকুম। তোহাকে অনেক অনেক ধন্যবাদ হচ্ছে ওর সাজেশন গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। তোহা তো হচ্ছে রিসেন্টলি আমাদের সাথে থেকে পরীক্ষা দিছে। তো তোহা হচ্ছে রিসেন্ট পরীক্ষার যে প্যাটার্নটা ও এটা জানে ভালো, আমার থেকেও ভালো জানে, কারণ রিসেন্টলি কোয়েশ্চেন সলভ করছে, রিসেন্টলি পরীক্ষা দিছে। তাহলে ও যেগুলো আপনাদেরকে বলে গেল আপনারা প্লিজ সেগুলো ফলো করার চেষ্টা করবেন। আবারও ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ তোমার মূল্যবান সাজেশনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমাদেরকে টাইম দেওয়ার জন্য। তো হচ্ছে আপনারা এটা জানলেন ও তোহার কথা মতো, যেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই সিলেবাসটা দেখতে হবে, পড়া অবশ্যই আমাদেরকে গুছানো থাকতে হবে, এবং যে জিনিসগুলো হচ্ছে আপনাদের পরীক্ষায় বারবার করে আসে সেগুলো রিভিশন না দিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। তাহলে নেক্সট আমাদের সাথে আছেন হচ্ছে ডক্টর তৌসিফ ইকবাল। তৌসিফ আমাদের সিনাপসের সাথে অনেকদিন থেকে আছে। তৌসিফ আমাদের এখান থেকে হচ্ছে আমাদের সাথে থেকে এফসিপিএস পার্ট 1-এ পাশ করলো জানুয়ারিতে। সাথে তৌসিফ এবার রেসিডেন্সিতে জেনারেল পেডিয়াট্রিক্সে মাতোয়াল মা শিশু হাসপাতালে ফেইজাতে ঢুকলো। তো এবার আমরা তৌসিফের মূল্যবান বক্তব্য শুনবো। ভাইয়া তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তৌসিফ তুমি নাই? কথা শোনা যাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার তাওসিফ ইকবাল। এবার আমার এফসিপিএস পার্ট 1 এবং এমডি রেসিডেন্সি ফেজে আল্লাহর রহমতের চান্স আছে। আমি সিনাপসের সাথেই কোচিং করেছি এই কয়েকদিন। তো এখানে যে আমাদের যে সিনিয়র আপু রৌনক জাহান রোশনি আপু এবং নাবিল আপু যেটা বললো, তাদের সাজেশনের পর খুব একটা কিছু বলার আর থাকে না। আর আমাদের রিসেন্ট পাস করা তোহা খন্দকার, সে মোটামুটি সবই বলে দিয়েছে, তারপর আর খুব একটা বেশি বলার থাকে না। সো আমি আমার বক্তব্য অতটা দীর্ঘায়িত করবো না, তবে কয়েকটা জিনিস আমি আপনাদের বলবো। এখানে সিনিয়র আপু এবং তোহা দুজনই কিন্তু বারবার এমফাসাইজ করেছে আপনাদের পড়াটা গুছিয়ে নেওয়ার জন্য। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি পড়া যদি গুছাতে না পারেন, আপনি কিন্তু রিভিশন দিতে পারবেন না, পরীক্ষায় হজবরল দিবে। আপনি এটা কাজ করতে পারেন, আপনার শীতেই সবকিছু লিখে নিতে পারেন, অথবা আবিদ মোল্লা স্যারের বই 3টা বই একসাথে করে নিতে পারেন। এমআর মোল্লা স্যারের বই, এমআর খান স্যারের বই, যেটুকটা লাগবে 3টা ইনফরমেশনই আপনারা একটা বই নিয়ে আসতে পারেন। এতে আপনাদের রিভিশন সুবিধা হবে। আমি যদি আপনাকে একটা ছবি দেখাতে পারতাম আমি যেভাবে পড়েছিলাম বইটার, তাহলে সুবিধা হতো, আপনারা আর একটু ভালো দেখতে পাচ্ছেন। তো আসল কথা হচ্ছে 3টা বই একসাথে করতে হবে। দেখেন আমি যেটা করেছিলাম, ধরেন হাইপাস এইচআই যখন পড়ার সময় দেখেন আবিদ মোল্লা স্যারের বইটা পড়েছি, জাস্ট এমআর মোল্লা স্যারের বই থেকে যেটা লাগবে আর কি, স্টেজ 1, স্টেজ 2 এন্ড স্টেজ 3, এটা আমি কেটে আবিদ মোল্লা স্যারের বই লাগিয়ে দিয়েছি। আবার যেটা এই কোশ্চেনটা কিন্তু এফসিপিএস পার্ট 1-এ বারবার আসে, ব্রেন লেশনস মে বি প্রডিউসড বাই পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, এর দেখেন আমি কিন্তু কেটে একসাথে আগে আটকে দিয়েছি, দেখেছেন। আর এখানে আফগান স্কোর, এটা আবিদ মোল্লা স্যারের রিসেন্ট 5th এডিশনে আছে, 4th এডিশন যেটা আমরা পড়েছিলাম ওটাতে ছিল না, তা আমি এটা কেটে একসাথে করে দিয়েছি। এটা কি রিভিশন সুবিধা হবে। এটা দেখেন আমার গোটা বই কিন্তু এরকম করা আছে, আপনারা যদি দেখেন গোটা বই যে টুকটা লাগবে, এটা যেমন ডায়াগনোসিস ক্রাইটেরিয়া আরডিএস, এটা কিন্তু এমআর খান স্যারের বই থেকে আমি এটা তুলেছি, সেরকম ব্যাপারটা যে টুকটা লাগবে আর কি। আর একটা কথা হচ্ছে এমআর খান এখন তোহা যেটা বললো সেটার সাথে আমি একমত। ওর আমি যেহেতু একসাথে পাস করেছি, এখন কিন্তু ক্লিনিক্যাল পড়তেই হবে। আপনি অ্যানাটমি ফিজিওলজি যতটুকু পড়বেন, ক্লিনিক্যাল কিন্তু তার চেয়ে অনেক বেশি পড়তে হবে আপনাদের। সো ওরা যেটা বললো এমআর মোল্লা স্যারের বই কিন্তু পড়তে হবে। আর এমআর মোল্লা স্যারের বইটা একটু হিউজ, মোটামুটি পোস্ট গ্রাজুয়েট লেভেলের জন্য, সেটা আপনারা একাই পড়তে পারবেন না। আপু যেভাবে দাগিয়ে দেয় এর বাইরে কিন্তু খুব একটা পড়ার দরকার নাই। এবং আপনারা যেটা কাজ করতে পারেন, আমি যেটা করেছিলাম, আপু যেটুকটা দাগিয়ে দিয়েছে সেটুকটাই আপনারা কেটে এমআর আবিদ মোল্লা স্যারের বই থেকে পড়ে নেবেন। দেখুন আমার সবগুলো এরকম করা আছে, আপু যেগুলো দাগিয়ে দিয়েছিল। এর সাথে আরেকটা জিনিস, আপনারা যদি এমআর খান স্যারের বইটা যদি একটু পড়তে পারেন, এমআর খান স্যারের বইটা সব লাগবে না এখন। কারণ কি, এমআর খান স্যারের বইটা কেন পড়বেন, আপনাদের একটা গোপন কথা বলি। কারণ এমআর খান স্যার কিন্তু এখন প্রবাবলি প্রেসিডেন্ট বিসিপিএস এর এই পেডিয়াট্রিক ফ্যাকাল্টি। তো স্যারের বই থেকে কিছুটা আসতে পারে, যদি এটা বলা ঠিক না। আপনি দেখেন এমআর খান স্যারের বই সব পড়ার দরকার নাই, কি পড়বেন শুধু লাইন টুক পড়বেন। দেখেন যেমন নেফ্রোটিক সিনড্রোমে স্যারের বই থেকে 2টা লাইন পড়বেন, দেখেন এই 2টা লাইন পড়বেন কি, এবং
মোস্ট কমন হচ্ছে নেফ্রোটিক চেঞ্জ হচ্ছে মিনিমাল চেঞ্জ। কারণ কি আপনাদের এসবিএ তে এখন গুরুত্ব দিতে হবে, এসবিএ ইজ দ্য হেড। এমসিকিউ তে আপনারা এমনি না পড়ে গেলেও আপনারা হয়ে যাবে 25-এ মানে 50-এ মোটামুটি 40-30 তুলে নিতে পারেন, কিন্তু এসবিএ টাই পড়তে হবে। ঠিক আছে, এরকম যেমন এমআর খান স্যারের বই সিলেবাসটা দেখে আপনাদের যেটা লাগবে, যেটুকটা আপনার মনে হচ্ছে কি এসবিএ এসবিএ এর জন্য যেটুকটা লাগবে সেটুকটা আপনি পড়বেন। যেমন না পড়লে কিন্তু হবে না। যেমন রিকান্ট ইউটিআই আপনি যদি দেখেন এমআর খান স্যারের বইতে লেখা আছে ফার্স্ট কজ হচ্ছে কি ভেসিকো ইউরেথ্রাল রিফ্লেক্স, এটা যদি এসবিএ তে দেয় আপনার অন্য দিলে কিন্তু ফলস হয়ে যাবে। ঠিক আছে, তো তো সেরকম আর কি, মানে এমআর খান স্যারের বই সবকিছু পড়ার দরকার নাই, যেটুকটা লাগবে। আর মেইনলি পড়বেন আপনি আবিদ মোল্লা স্যারের বই, এবং আপু যেটুক এমআর খান স্যারের এমআর মোল্লা স্যারের বইটা যেটুক দাগিয়ে দিয়েছে সেটুকটা পড়বেন। আর পড়া গোছানোর কোনো বিকল্প নাই, কারণ হচ্ছে আপনাদের রিভিশন না দিয়ে যেতে পারলে আপনাদের পড়াটা হবে না। আর অ্যানাটমি পেপার 1 এ আমাদের সাধারণত একটা কথা প্রচলিত আছে কি আমাদের বিসিপিএস এ 3টা পেপারের মধ্যে 2টা পেপার খুবই সোজা হবে এবং একটা পেপারে কোশ্চেন কঠিন এবং সেটাতেই ফেল করবে। আমাদের পেডিটিক্স ক্ষেত্রে সাধারণত এটা পেপার 1 এর ক্ষেত্রে হয়। পেপার 1 এ ফেল করার মূল কারণটা যদি আপনারা জানেন, কোশ্চেন যদি খতিয়ে দেখেন, আমরা হচ্ছে লাস্টে যে তোহা যেটা বললো লাস্টে 3টা চ্যাপ্টার আছে আমাদের, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের আছে, একটা এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, এরকম লাস্টে 3টা চ্যাপ্টার। ওই 3টা চ্যাপ্টার কিন্তু আমরা পড়ি না এবং ওই 3টা চ্যাপ্টার কোনো বইয়ে ভালো দেওয়া নাই। আপনারা যেটা করতে পারেন ওই 3টা চ্যাপ্টার হচ্ছে বিপ্লব স্যার বই থেকে প্রিভিয়াস যে টপিকসটা আছে ওই টপিকসটা আপনারা নেট ঘেটে বা কোনো যে কোনো ভাবে পড়তে পারেন আর কি, মানে ওগুলা থেকে কোশ্চেন গুলো অনেক আসে, এমনকি হুবহু তুলে দেয়। আপনারা যদি বিপ্লব স্যার বইটা যদি একটু কারেক্ট করে নেন, আমাদের রোশনি ম্যাডামের কাছে ওইটা কিন্তু কারেক্ট করা আছে, আপনারা যারা পড়েন রোশনি ম্যাডামের কাছে, ম্যাডামের কাছ থেকে আপনারা দাগিয়ে নিতে পারেন। ওই আপনার আরেকটা কথা কি ওই কোশ্চেন গুলো কিন্তু হুবহু কমন আসে, হুবহু কমন আসবে। কিন্তু এই আমি যে পাস করলাম এবার আপনারা বিশ্বাস করবেন কি না করবেন, পেপার 2 এ 5 থেকে 6টা এসবিএ প্রিভিয়াস একেবারে আপনি যদি বিপ্লব স্যার একদম হুবহু কমন এসছে, অ্যানাটমিতে 2 থেকে 3টা, পেপার 3 তেও তাই। সো বিপ্লব স্যার বইটা আপনাদের কিনে ওইটাও সলভ করতে হবে, কিন্তু বইয়ে অনেক কিছু ভুল আছে, ওইটাকে আপনাদের নিজের পড়ে কারেকশন করে নিতে হবে। আর যেটা আমাদের প্রিভিয়াস বক্তারা যেটা বললো, এফসিপিএস এর স্যাররা তো এখন সব বিজি প্র্যাকটিশনার, ওদের তো নতুন কোশ্চেন অত প্রিভিয়াস টপিকস থেকে হুবহু প্রিভিয়াস টপিকস আপনি হিস্ট্রিয়া কলাই বলেন, ওই কোশ্চেনটা যে কতবার এসেছে আপনারা কল্পনা করতে পারবেন না। সো প্রিভিয়াস টপিকস আপনাদের মিস করা যাবে না। সো প্রিভিয়াস টপিকস আপু যেটা বললো সেটা আপনারা করবেন, সেটা হচ্ছে কি একটা সাদা পেজে প্রিভিয়াস টপিকস গুলো সুন্দর করে লিখে রাখবেন কি এইগুলো আসবে, এবং ওগুলা আপনারা লেন্স বলেন আর যে কোনো মেন বই থেকে, আর আপনারা পড়ে আপনি ওই টপিকস গুলাই পড়বেন। আর পরীক্ষার আগে ওগুলা এর বাইরে খুব একটা বেশি পড়ার টাইমও পাবেন না। এখন হয়তো পড়তে পারেন কিন্তু বেশি পড়ে আর কি মনে থাকবে না, যে পড়া আপনি রিভিশন দিতে পারবেন না সেটা পড়ে তো লাভ নাই। আপনি সারা জিনিস পড়লেন, আপনি স্টিরিয়া প্রোটিয়াস পড়লেন কিন্তু স্টিরিয়া কলাই পড়লেন না, তাহলে কি লাভ হবে? হবে না। আর আমাদের পেডিয়াট্রিক্সে এখন আমরা যারা আল্লাহর রহমতে ট্রেনিং আছি তারা তো বুঝতে পারছি কি সালমোনা টাইফয়েড প্রতিদিনই আমরা পেশেন্ট রিসিভ করছি, এটা আপনারা যারা ট্রেনিং নেই তারা খুব একটা বোঝা কঠিন হবে। তবে লেন্সে আপনারা দেখবেন কি ছোট বাচ্চা মানে পেডিয়াট্রিক্স রিলেটেড ডিজিজ, ওই ডিজিজ গুলা বেশি করে ভালো করে পড়বেন আর প্রিভিয়াস টপিকস গুলা। আর অ্যানাটমির ক্ষেত্রে আপনার লাস্টের 3টা অ্যাবডোমিন, হেড, নেক ওগুলা মোটামুটি আপনারা সবই পারবেন, কিন্তু লাস্টের 3টা টপিকস না পড়ে যাওয়ার জন্য 3টা না পড়ে যাওয়ার আপনাদের কিন্তু ফেল হয়ে যাবে, 70 আসবে না। আরেকটা কথা হচ্ছে আপু যেটা বললো, রোশনি আপু যেটা বললো এমব্রয়োলজিটা একটু মেন বইটা ল্যাংম্যানটা একটু খুলতে হবে, ওটাও কিন্তু আপুর কাছে সুন্দর করে দাগানো আছে, আপনার চাইলে আপু কিন্তু ওইটাও ক্লাসে সুন্দর করে দাগিয়ে দেয়, ওটা আপনি পড়তে পারেন। কারণ ল্যাংম্যান বইটা অনেক হিউজ, আপনি একাই পড়তে গেলে সাগরে হারিয়ে যাবেন, কোনটা পড়বো না পড়বো ওটা আপনার রোশনি আপুর কাছ থেকে দাগিয়ে নিতে পারেন, ওটাও সুন্দর করে দাগানো আছে। সো পেপার অনেক ক্ষেত্রে এটাই আমার সাজেশন কি আপনার লাস্টে 3টা চ্যাপ্টার মোস্টলি প্রিফার করবেন। আর ক্লিনিক্যাল তো পড়তেই হবে, ক্লিনিক্যাল 3টা পেপারই পড়তে হবে, এটা হচ্ছে মাস্ট। ক্লিনিক্যালের ক্ষেত্রে এমআর খান বইটাও একটু দেখেন আপনারা, যেটা যদি এসবি এর রিলেটেড যে লাইন ওই লাইনটা জাস্ট লিখে রাখবেন। আর এমআর মোল্লা স্যারের আপু যেটুক দাগিয়ে দেবে সেটুকটা কেটে যদি পারেন কেটে আবিদ মোল্লা স্যারের বইয়ে লাগিয়ে রাখবেন, কারণ পরে খুলতে পারবেন না। আর আবিদ মোল্লা স্যারের বইটা তো A to Z, আবিদ মোল্লা স্যারের বই থেকে কোনো কোশ্চেন আসবে সেটা মিস করবেন এটা হবে না। আর 5th এডিশনে আবিদ মোল্লা স্যারের বইটা পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রেও সবাই পড়ে, সো বইটা আসলেই খুবই ইফেক্টিভ। এখন স্যার প্যাথোজেনেসিস, আরেকটা কথা, এফসিপিএস কিন্তু প্যাথোজেনেসিস খুবই ইম্পর্টেন্ট, প্যাথোজেনেসিস থেকে কিন্তু এফসিপিএস এ কোশ্চেন আসবে। নতুন আবিদ মোল্লা স্যারের যে 5th এডিশন ওখানে কিন্তু প্যাথোজেনেসিসের উপর গুরুত্ব অনেক দেওয়া হয়েছে। আপনি দেখেন আমি এখানে 2টা কোশ্চেন বলছি, নেফ্রোটিক সিনড্রোমের কনফার্মেটরি ডায়াগনোসিস এবং প্যাথোজেনেসিস, এই 2টা থেকে এবারও কোশ্চেন আসবে, আপনি দেখেন প্রত্যেকবারই আসবে, না আসলে সবাই একটা বলে নাকি কোশ্চেন দিয়ে চলে আসবেন, তাই এগুলো থেকে আসবেই কোশ্চেন, প্যাথোজেনেসিস থেকে মাস্ট। আচ্ছা আরেকটা কথা, এবার পেপার 2 নাবিল আপু অনেক সুন্দর করে বলছে, তবে আমার কথা হচ্ছে পেপার 2 হচ্ছে ইটস অল অ্যাবাউট বেসিক,
বেসিক না ঠিক থাকলে আপনি ফিজিওলজি অ্যান্সার করতে পারবেন না। এবং ফিজিওলজিতে মেন যেখান থেকে কোশ্চেন হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স, কোনটাতে অ্যাসিড বেস ব্যালেন্স একটা বক্স আছে, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, ওটা কিন্তু খুব সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে। পরীক্ষার আগে ওটা পড়তে হবে, কোথায় মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, কোথায় অ্যালকালোসিস হচ্ছে। উদাহরণগুলো মনে রাখার একটা নিয়ম আছে, যেখানে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, যেমন কিটোন অ্যাসিডোসিস, কিটোন বডি অ্যাড হচ্ছে। তারপর আরো যেগুলো উদাহরণ আছে আপনি সবগুলো খেয়াল করবেন, কি অ্যাড হচ্ছে সেটাই মেটাবলিক অ্যাসিডোসিস। সঙ্গে অ্যানোয়েন গ্যাস, নর্মোকোরিক, নর্মোসাইটিক, এই দুইটা টপিকস না পড়ে পরীক্ষা হলে যাবেন না। এখান থেকে টেস্ট বি আসবেই। আর এন্ডোক্রাইনোলজি আমরা এখন ট্রেনিং এ আছি, বুঝতে পারছি পেডিয়াট্রিক্স এর সবকিছু এন্ডোক্রাইনোলজি, তো এন্ডোক্রাইন চ্যাপ্টারটা না পড়ে যাবেন না। আর এটা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এগুলো সব পড়তে হবে, কারণ আর বেসিকটা আপনাদের সব জায়গায় লাগবে। যেমন 2 দিন আগে আমাকে মর্নিং সেশনে জিজ্ঞাসা করলো কি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, আচ্ছা জন্মের সময় বাচ্চার হিমোগ্লোবিন 20 কেন থাকে, আমার তো তখন খুব একটা মনে আসছিল না আসল কি, কারণ জন্মের সময় হিমোগ্লোবিন এফটা থাকে, এফটা কি করে অক্সিজেন রাইটে শিফট করে, সো ডিসোসিয়েশনটা কম হয়, এরকম একটা তথ্য আছে। সো আপনি এগুলো সবকিছু আপনাদের মনে রাখতে হবে, হ্যাঁ, যেগুলো পেডিয়াট্রিক রিলেটেড সেগুলো আপনাদের মনে রাখতেই হবে। আর পেপার আর আপনার ফার্মাকোলজি অনেক হিউজ, যদি রেসিডেন্সিতে ফার্মাকোলজি অনেক পড়তে হবে, 40 মার্কের না 20 মার্কের কোশ্চেন আছে, 20 থেকে 25, কিন্তু এখানে ফার্মাকোলজি পড়ে টাইম লস করার দরকার নাই। আপনি এখানে জাস্ট সিলেবাস দেখবেন, সিলেবাস একটা যে আপনি ভুল করবেন যেটা হচ্ছে নিউরো ফার্মাকোলজি, যেটা সেখানেও কিন্তু দেখবেন অ্যান্টিকোলিনার্জিক 2টা টপিকস কিন্তু আছে, মানে সব কিন্তু লাগবে না, কিন্তু ওগুলা খেয়াল করে সিলেবাসটা খেয়াল করবে। অ্যান্টি হেলমেটিক থেকে কোশ্চেন আসে, অ্যান্টি টিউবারকুলার, এটা আবিদ মোল্লা স্যারের বই থেকে পড়বেন, যদি ফার্মাকোলজি, কিন্তু পড়বেন আবিদ মোল্লা স্যারের বই থেকে। আপনার সিলেবাসটা বিসিপিএস কিনে পাওয়া যায় অথবা আজিজাও যেখানে কিনে পাওয়া যায়, সিলেবাসটা পড়বেন, দাগ দিবেন এটা পড়েছি এটা পড়েছি। আর যেসব টপিকস পাবেন না হয় নেটে সার্চ দিবেন, নাহলে আমাদের মেন্টর নরঞ্জন রোশনি আপু আছে, আরো যেসব মেন্টর আছে, নাবিল আপু আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন ক্লাসে, টপিকস বাদ দিয়ে যাবেন না। আর মানে আপনি সবই পড়লেন কিন্তু টপিকস বাদ দিলেন সেটা তো হবে না। আর বায়োস্ট্যাটিক্স আমাদের সিনাপসে খুব দ্রুত একটা ক্লাস হবে, সেই ক্লাসটা আপনারা করবেন আর কি, লাইভ ক্লাসই হবে, সেই ক্লাসটা আপনি করবেন। ওখানে বায়োস্ট্যাটিক্স থেকে আপনি যদি পড়েন 2-3 মার্ক এমনি কমন আসবে, আর না পড়লে তো মার্ক মিস। আর বায়োস্ট্যাটিক্স খুব একটা কঠিন না, আপনি যদি বুঝে পড়েন না, বায়োস্ট্যাটিক্সও খুব একটা কঠিন না, বায়োস্ট্যাটিক্স থেকে অত কঠিন আসেও কোশ্চেন আসেও না। মেডিসিনে যেমন বায়োস্ট্যাটিক্স থেকে অঙ্ক আসে, আমাদের কিন্তু কোনোবারে আমি অঙ্ক কোশ্চেন আজ পর্যন্ত দেখিনি, আমাদের নর্মাল কোশ্চেন গুলোই আসে, কিন্তু পি ভ্যালু 0.001, 0.05, কিন্তু এখন যদি প্রশ্ন করি মানে কি 0.0 মানে কি 0.05 এর মানেটা কি, এই জিনিসটা মানে বেসিকটা ক্লিয়ার করতে বায়োস্ট্যাটিক্স খুব দ্রুত আমাদের সিনাপসের পেজ থেকে লাইভ ক্লাস হবে, আমি যতটুকু জানি। ওই ক্লাসটা আপনি করবেন এবং শীটে লিখে রাখবেন যে সব এক্সট্রা কথা। আর হচ্ছে আমাদের পেপার 3 তে তোয়া খন্দকার যেটা বললো কি মাইক্রোবায়োলজি খুবই মানে বিসিপিএস এ গেলে কি মাইক্রোবায়োলজি ইজ দ্য মোস্ট ফেভারিট থিংস অফ বিসিপিএস। আপনি যদি বিসিপিএস আশেপাশে ঘোরাফেরা করেন ওরা তাই বলবে। তো মাইক্রোবায়োলজি লেন্স থেকে সব তো পড়তে পারবেন না আপনি, যেসব অর্গানিজম পেডিয়াট্রিক্স এ ইম্পর্টেন্ট, স্টিরেকোলাই, সালমোনেলা, আর হচ্ছে সিলেবাসটা খুলবেন, সিলেবাসটা খুলে দেখতে পারবেন, ওগুলাই পড়বেন। আর সঙ্গে আরেকটা জিনিস আমরা যেটা ভুল করি, আমাদের এমআর খান স্যারের বই এবং আবিদ মোল্লা স্যারের বইয়ে কিন্তু মাইক্রোবায়োলজি কিছু আছে রিলেটেড আছে, যে অ্যাসকেরিস লাম্বিকয়েডিস আরো কিছু কিছু আছে, ওই চ্যাপ্টারটা কিন্তু পড়ে যাবেন। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা আমার কিন্তু ভুল হয়েছিল একবার, মানে এসবিএ ভুল করেছিলাম, ওই আবিদ মোল্লা স্যারের বই থেকে হুবহু কোশ্চেন আছে। জিআর ডিংটেস্টালিসিস আপনি যতই মাইক্রোবায়োলজি লেন্স পড়েন, আবিদ মোল্লা স্যারের বইও কিন্তু কিছু কিছু লেখা আছে। আর যে ইকোনমিক্স গ্র্যানুলোসাস, এটা কিন্তু এমআর খান স্যারের বই লেখা আছে। তাহলে আপনার কথাটা কি মাইক্রোবায়োলজি আপনি পড়ছেন লেন্স থেকে, কিন্তু আপনাদের কোরিলেট করতে হবে পেডিয়াট্রিক্স এর আবিদ মোল্লা স্যারের বই এবং এমআর খান স্যারের বই, এই দুটো বই কিন্তু মাইক্রোবায়োলজি আছে, ওগুলো কিন্তু বাদ দিয়ে যাবেন না। এবং ওগুলো থেকে কোশ্চেনও কিন্তু এসেছে। আপনি যদি কমপ্লিকেশন অ্যাসকেরিস লাম্বিকয়েডিস কি স্টিরেকোলাই, আমার ঠিক মনে বসছে না, প্রথম কমপ্লিকেশন যেটা আবিদ মোল্লা স্যারের বই আছে প্রবলেম বেসড করে ওইটাই এসেছিল। সো আপনারা এটাও মিস করা যাবে না কিন্তু আপনাদের। আচ্ছা, আর যেটা হলো আর ক্লিনিক্যাল পার্টটা আপু বলেই দিল, এরপর তো আর কিছু বলা থাকে না। সো আপনারা পড়াশোনা করেন ইনশাল্লাহ, 3.5 মাস খুব একটা কম সময় না বা খুব একটা বেশি টাইম না। তবে আমরা যেখানে যেভাবে 4 জন আমরা যেভাবে বললাম এভাবে পড়লে ইনশাল্লাহ আপনাদের মিস হবে না, কারণ স্যাররা খুব আপনাদের বেসিক ঠিক থাকলে ইনশাল্লাহ সবাই পাস করে যাবেন আল্লাহ চাইলে। কারণ আমরা যেভাবে বললাম এভাবে ফলো করেন, এর বাইরে আসলে কিছু লাগে না, কারণ আমরা তো পরীক্ষা দিয়েছি, আল্লাহর রহমতে পাস তো করেছি, এর বাইরে আর কি লাগবে, কিছুই লাগবে না। 3.5 মাস পড়েন। আরেকটা কথা কি, আরেকটা কথা, পড়াশোনার বাইরে হতাশ হওয়ার কিছু নাই। আপনারা কালকে ফেসবুকে হয়তো দেখেছেন রাজশাহী মেডিকেলের 54th ব্যাচের একটা ছেলে, কিন্তু এফসিপিএস ও ছিল, এমডিও ছিল, সে কিন্তু সুসাইড করেছে।
আমরা ফেসবুকে সবাই দেখেছেন বিভিন্ন গ্রুপে। সো এগুলোতে হতাশ হওয়ার কিছু না, আপনি ডিগ্রি করলেন বলে অনেক কিছু বা ডিগ্রি না করলেনও বলে অনেক কিছু না, সেটা কোনো ব্যাপার না। তবে সবকিছুই করতে হবে। আরেকটা কথা কি, অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু আপনার বেস্টটা বের হয়ে আসবে, ঠিক আছে? সো চাপ নেওয়া একদিক থেকে ভালো আর চাপ না নেওয়া একদিক থেকে ভালো, সেটা আপনি ব্যালেন্স করবেন। তাই বলে একেবারে হতাশ হয়ে একেবারে সেটাও করা ঠিক না। সো পড়েন, আল্লাহর উপর ভরসা রাখেন, সামনে রমজান মাস। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমরা তৌসিফের কথাগুলো শুনলাম, ভালো লাগলো অনেক। তো হচ্ছে তৌসিফা তো একসময় আমাদের সাথে ক্লাস করতো। আর তৌসিফের একটা কথা আমি বলি, তৌসিফ রাত 2টা নাই, 3টা নাই, 4টা নাই, ভোরবেলা 5টা নাই, তৌসিফ আসলে কখন ঘুমাইতো আমি জানি না। ও আমাকে সবসময় ইনবক্সে নক দিত, আমাকে আর নাবিলাকে, আপু এটা কি হবে, আপু এটা কি হবে। তো ওর হচ্ছে জানার আগ্রহ অনেক বেশি, আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি। কারণ তৌসিফ হচ্ছে যে কোনো একটা প্রবলেম হইলেই ওই ছবি তুলে আমাকে ইনবক্সে পাঠাতো, আপু এটা একটু কারেকশন করে দেন। তো ওর অনেক বেশি আগ্রহ দেখে কিন্তু অনেক জানে। আপনার ওর সাথে কথা বলে বুঝতে পারলেন ও কিন্তু অনেক সিনথেসিস করছে, মানে অনেক গবেষণা করছে জিনিসগুলো নিয়ে অনেক ভালো মতোই। সে হচ্ছে দেখছে যে কোথা থেকে কোনটা আসে। ও কিন্তু আমার থেকেও অনেক ডিটেলসে জানে ও যে কোনটা কোন বই থেকে পড়তে হবে। তো এটার কারণ হচ্ছে ও জিনিসগুলা খুব অ্যানালাইসিস করছে। তো এটাই বললাম, তৌসিফ অনেক নক দিত আমাদেরকে যে আপু এটা কি হবে, ওটা কি হবে। এবং এই জিনিসটা খুব ভালো, জানার আগ্রহ থাকলে আপনি জানতে পারবেন। আর হচ্ছে অনেক ধন্যবাদ তৌসিফ তোহা দুজনই কিন্তু এখন রেসিডেন্সিতে নতুন ফেজ, হ্যাঁ নতুন দুজনই ফেজে, দুজন দুইটা ইনস্টিটিউটের কাজের প্রেশার অনেক বেশি। আমি নিজেও বিআইসিএইচ এর, আমি জানি তোহা অনেক ব্যস্ততার মধ্যে থাকে, তৌসিফ ব্যস্ত থাকে। তা আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাইয়া তোমাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ। আর ইনশাল্লাহ ওরা দুজন আমাদের সাথে আসে ভবিষ্যতে, আপনারা ইনশাল্লাহ আশা করি যে একসময় ওদের ক্লাসও আপনারা পাবেন। তো আমি আর খুব বেশি কথা বাড়াবো না, সব কথাই আমাদের মোটামুটি শেষ। আমরা দুজন আমাদের নতুন নিউ কামার স্টুডেন্টদের বক্তব্য শুনলাম। এখন একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, অনেকক্ষণ কথা হয়ে গেছে, তো সবাই হয়তো এখন লাইভে নাই, অনেকে লিভ করছেন, পরে হয়তো দেখবেন। এত কিছু শুনে হতাশ হওয়ার কিছু নাই। এমন না যে হচ্ছে আমরা অনেক পড়াশোনা করে আজকে এই জায়গায় আসি, ব্যাপারটা তা না। আপনারা এখন যেই পর্যায়ে আছেন, একসময় আমরাও সেই পর্যায়ে ছিলাম। আমরাও জানতাম না যে কিভাবে পড়তে হবে, কি করতে হবে। বিশেষ করে আমি সেই পার্ট 1 পরীক্ষা দিয়েছি 2016 সালের জানুয়ারিতে। তখন কিন্তু পেডিয়াট্রিক্সের ভালো কোনো কোচিং ছিল না। তখন দিলীপ স্যার পড়াইতেন, জেনেসিসে পড়ানো হইতো, তা কিন্তু কোথাওই আমি পেডিয়াট্রিক্সের কোনো গাইডলাইন ভালো পাইনি। আমি যে ক্লিনিক্যাল পড়ছি, এমআর মোল্লা স্যারের বইটা সম্পূর্ণ নিজের হাতে দাগায় বইটা আমার তৈরি করা। আমি নিজে কোশ্চেন সলভ করে করে বইটা আমার রেডি করছি। সেই রেডি করা বই আমি এখন স্টুডেন্টদেরকে পড়াই। ল্যাংম্যান আমাকে কোনোদিন কেউ পড়ায় দেয়নি, আমি নিজে নিজে ল্যাংম্যানটা আমার রেডি করছি, করে আমি এখন স্টুডেন্টদেরকে সেগুলাই পড়াই। আমার সময় কোনো গাইডলাইন ছিল না, কিন্তু আল্লাহর রহমতে আমি একটু কষ্ট করে সময় দিছি, জিনিসটার প্রতি আমার ডেডিকেশন ছিল দেখে আমি একবারেই হচ্ছে সবগুলো পরীক্ষায় চান্স পেয়ে গেছি। এবং ডিফিকাল্টি সবার লাইফেই থাকবে, যেমন আমাদের সাথে যারা আপুরা আছেন, আপুদের হচ্ছে কারো বেবি আছে, সংসার একা সামলাইতে হয়। ভাইয়ারা যারা আছেন, অনেকে ফিনান্সিয়াল অবস্থা ভালো না, হয়তো জব করে পড়াশোনা করতে হয়। মেয়েদের এবং ছেলেদের সবারই কিন্তু আলাদা আলাদা রকমের ডিফিকাল্টিস থাকে। এমন না যে কষ্ট খালি ছেলেদের বা কষ্ট খালি মেয়েদের, তা না। এগুলো সবই থাকবে, সবকিছুর পাশাপাশি আপনাকে পড়তে হবে। আল্লাহর নাম নিবেন, আর যতটুকু সময় পাবেন অতটুকু সময় কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি মনে করি যে তাতেই যথেষ্ট। আসলে এত পড়তে হবে না আপনাকে, যদি আপনি স্ট্র্যাটেজি ফলো করে পড়েন, পড়া কিন্তু বেশি না। এখন একটু পেডিয়াট্রিক্স নিয়ে বলি। পেডিয়াট্রিক্স একটা খুবই ভালো সাবজেক্ট। অনেকে পেডিয়াট্রিক্সে আসেন কারণ হচ্ছে রেসিডেন্সিতে বা ডিপ্লোমাতে পেডিয়াট্রিক্সে সিট বেশি, সেজন্য আসেন। আর অনেকেরই হচ্ছে ইচ্ছাই থাকে পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করবে। দুইটা দুই রকম জিনিস। আমি আপনাদেরকে বলবো যাদের পেডিয়াট্রিক্সের প্রতি অগাধ ভালোবাসা আছে তারাই পেডিয়াট্রিক্সে আসবেন, কারণ পেডিয়াট্রিক্স একটা খুবই রিওয়ার্ডিং সাবজেক্ট। বড় পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট দিয়ে ট্রিটমেন্টের রেসপন্স ভালো পাওয়া যায় না, কিন্তু পেডিয়াট্রিক্সে কিন্তু ট্রিটমেন্ট রেসপন্স খুব ভালো। বাচ্চাগুলো চোখের সামনে সুস্থ হয়ে যায়, এবং এটা দেখাটা যে কতটুকু আনন্দের একটা বিষয়, সেটা আপনারা যখন নিজেরা ট্রিটমেন্ট দিবেন তখন বুঝতে পারবেন। যে বাচ্চাটা 2 দিন আগে হোল বডি সোয়েলিং নিয়ে আপনার কাছে হাসপাতালে ভর্তি হয়েছে, 2 দিন পরে সেই বাচ্চা আপনি ওয়ার্ডে রাউন্ডে গেলে আপনার পিছে পিছে এসে হেঁটে হেঁটে আপনার সাথে এসে কথা বলবে। এই জিনিসটা দেখার মধ্যে যে আনন্দ, সেটা আপনি অন্য কোনো সাবজেক্টে পাবেন না। একটা বাচ্চাকে সুস্থ করে দিলে তার বাবা মায়ের চোখে আপনি যে কৃতজ্ঞতা দেখতে পারবেন, তার বাবা মায়ের চোখে যে আনন্দ দেখতে পারবেন, সেই আনন্দটা আপনি অন্য কোনো সাবজেক্টে পাবেন না। সো পেডিয়াট্রিক্স খুব ভালোবাসার একটা সাবজেক্ট আমাদের সবার। আমরা সবাই হচ্ছে খুব পছন্দ করি সাবজেক্টটাতে আসি। তবে পেডিয়াট্রিক্সে সিট বেশি দেখে আমি পেডিয়াট্রিক্সে রেসিডেন্সি দিব, এটা চিন্তা করে না আসাই ভালো। এই সাবজেক্টটাতে শিখার অনেক কিছু আছে।
তারপরে এখানে কাউন্সিলিং পার্টটা অনেক ইম্পর্টেন্ট, বাবা মাকে কাউন্সিলিং করা, আত্মীয় স্বজনকে কাউন্সিলিং করা, এবং ধৈর্য ধরে রাখাটাও খুব ইম্পর্টেন্ট। কারণ বাচ্চার পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট দিতে গেলে সে আপনার পাশে কাশতে থাকবে, কান্না করতে থাকবে, টয়লেট করে দিবে, এগুলো আপনাকে সবসময় টলারেট করতে হবে। পেডিয়াট্রিক্স খুব ভালো সাবজেক্ট, আপনি যদি আসতে পারেন, আপনি যদি ডেডিকেটেড হন, পরিশ্রমী হন, আপনার জন্য এটা হচ্ছে পারফেক্ট সাবজেক্ট। এবং আমাদের এতগুলো কথা এত কিছু শুনে ভয় পাওয়ার কোনোই কারণ নাই। পড়া সব ফ্যাকাল্টিতেই সমান, সব ফ্যাকাল্টিতেই পড়া কষ্ট। আপনি কষ্ট না করলে কোনো পরীক্ষায় ভালো করতে পারবেন না। এবং আপনাকে যে যত কথাই বলুক, আমি মাত্র 1 মাস পরে এফসিপিএস এ চান্স পাইছি, মাত্র 1 মাস পরে শুধু আমি কোয়েশ্চেন সলভ করে রেসিডেন্সিতে চান্স পাইছি, এই কথাগুলো আমি কোনোদিনও বিশ্বাস করি না। কারণ এই পথটা পুরাটা আমি হেঁটে আসছি এবং কখনোই আমার কষ্ট কম হয়নি। সবসময় আমাকে অনেক ডেডিকেশনের সাথে সাথে, ছোট বাচ্চা পালছি, আমার বাচ্চাটা অনেক ছোট ছিল যখন আমি সবগুলো পরীক্ষা দিই, সবকিছু করছি এবং অনেক কষ্ট করে কিন্তু এই চান্সগুলো আমি পাইছি পরীক্ষায়। সো আপনারাও আমি মনে করি যে একটা বছর একটু কষ্ট করেন, একটা বছর ভালো করে পড়েন, লেগে থাকেন, তাহলে আপনারা এই 1 বছরের মধ্যে রেসিডেন্সি, ডিপ্লোমা, এফসিপিএস সবগুলোতে চান্স পাবেন। আমি এবার পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে, এবার দিয়ে দেখি, পরের বার ভালো করে দিব, এবার না হয় ফর্ম ফিল আপটা করেই ফেলি, এমনিতেই দিয়ে দেখি কি হয়। এই কাজটা কখনোই করবেন না। আপনার পড়া না হলে আপনি ফর্ম ফিল আপ করবেন না। আপনি ভালো করে পড়ে 5 মাস 6 মাস যতদিন লাগে ভালো করে একটা হার্ড প্রিপারেশন নিয়ে একটা এফসিপিএস পরীক্ষা দেন, তাহলে দেখবেন তার পরে রেসিডেন্সি এবং ডিপ্লোমা ওই দুটো আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো এটাই বলবো, সবাই ভালো থাকবেন। আর কোভিড সিচুয়েশন নিয়ে বলি, সেটা হচ্ছে আসলেই খারাপ অবস্থা। আমি তো হচ্ছে বিএসএমএম এর কোভিড আইসিইউতে এতদিন কাজ করতেছিলাম, এখন নন কোভিড আইসিইউতে আছি। তো কোভিডের অবস্থা খুব খারাপ, আমরা পেশেন্ট জায়গা দিয়ে কুলাইতে পারতেছি না, নতুন স্ট্রেনটা খুব সহজে লাং ইনফেক্ট করে ফেলতেছে। তারপরে হচ্ছে আপনার আগে পেডিয়াট্রিক পপুলেশন কোভিডে এত এফেক্টেড হতো না, এখন কিন্তু পেডিয়াট্রিক্সে আমরা অনেক কোভিড পেশেন্ট পাচ্ছি। হ্যাঁ, তো সবাই একটু সাবধানে থাকবেন। এখন সুবিধা হচ্ছে অনলাইন ক্লাস করতে পারতেছি, বাসায় বসে পড়াশোনা করেন, অনলাইনে সবকিছু আমাদের সাথে কমিউনিকেট করেন। আর যার যখন যা কিছু দরকার, আমাকে এবং নাবিলাকে, তৌসিফ, তোহাকে, আমাদের 4 জনকে যে কোনো সময় নক দিতে কোনো দ্বিধাবোধ করবেন না। উই আর অলওয়েজ দেয়ার ফর ইউ। যে কোনো কোয়েশ্চেন থাকলে এখন আপনারা আমাকে করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি, সবার হয়তো এতক্ষণ ধৈর্য নাই আমাদের সাথে থাকার। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে করবেন, এখন না করলেও আমাদের ইনবক্সে নক করবেন। সিনাপসে আমরা অনেকগুলো মেন্টর আছি, যাকে আপনার মনে চায় যে এই কোয়েশ্চেনটা করবো, আপনি নক করলেই সাথে সাথে আপনি পরে অ্যান্সার পাবেন, এবং আমাকে নক দিলে আপনারা সাথে সাথে না হলেও পরের দিন আপনারা অবশ্যই অ্যান্সার পাবেন। পেডিয়াট্রিক্স রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকলে, আগে যেমন আমাকে আর নাবিলাকে সবাই নক দিত, এখন কিন্তু আমাদের সাথে আরো মানুষ যোগ হয়েছে, যে তৌসিফ আছে, তোহা আছে, আমাদের এখান থেকে চান্স পাওয়ারও অনেক স্টুডেন্ট আছে। সবাইকে নক দিয়ে আপনারা একটু, আর বিরক্ত আমরা হই না, ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে নক দিলে আমরা খুশি হই, কারণ আপনাদের জানার আগ্রহ থাকলে কিন্তু আপনারা শিখতে পারবেন। আর এই আগ্রহটা সবারই থাকা উচিত, যে হচ্ছে কনফিউশন নিয়ে পড়াশোনা করা উচিত না, যেটা কনফিউশন সেটা ক্লিয়ার করে নেওয়াই ভালো। আর কখনো প্রশ্ন করলে কেউ কিন্তু ছোট হয়ে যায় না, প্রশ্ন করাটা খুব ভালো অভ্যাস। সবাই পড়েন, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। এটা আজকে এখানেই শেষ করি। আর আমাদের এত বড় প্রিপারেশন গাইডলাইন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর আমরা ভাঙায় ভাঙায় আস্তে আস্তে আরো ছোট ছোট সেশন করব। আমাদের সাথে থাকবেন, এবং এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।